ক্লাসটা লাইভে দেওয়া হয়েছে, আমি একটু সকলকে রিকোয়েস্ট করব ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। ক্লাসটা আপনারা সবাই একটা ছোট্ট করে শেয়ার দিয়ে আসেন, যাতে করে সবাই উপকৃত হয়। হঠাৎ করে পরীক্ষার রুটিনটা দিয়ে দিয়েছে দেখে অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে, অনেকে টেনশনে পড়ে গেছে, অনেকে চিন্তায় পড়ে গেছে। ঠিক আছে, তো আমরা আসলে ডিপ্রেশনে না গিয়ে আমরা সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করব, কিভাবে আমরা আসলে এই কম সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারি। অনেকেই ভাবতেছেন আমরা গতকালকে ক্লাস শুরু করলাম, আজকে এই রুটিনটা দিয়ে দিল, আর কয়েকদিন পরে দিলে হয়তোবা ভালো হতো, হয়তো যেটা হয়েছে ভালো হয়েছে, যথেষ্ট সময় হাতে রেখে রুটিনটা দেওয়া হয়েছে। পরীক্ষা কবে? নেক্সট মান্থে 24 তারিখ থেকে। আজকে কত তারিখ? 16 তারিখ। 16 তারিখ। তাহলে আমাদের হাতে সময় আছে কতদিন? 1 মাসের যথেষ্ট বেশি সময় আমাদের হাতে আছে। 1 মাসের থেকেও বেশি সময় আমরা হাতে পাচ্ছি। যদি আমরা সময়টা কাজে লাগাতে পারি সঠিকভাবে পরিকল্পনা মাফিক, তাহলে আমাদের হাতে যে সময়টা আছে এই সময়টাতেই অনেক ভালো কিছু করা সম্ভব। আই রিপিট, অনেক ভালো কিছু করা সম্ভব। শুধু দরকার হবে নিজের ইচ্ছা শক্তি, চেষ্টা করতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। যদি আপনার এই দুটো বিষয় থাকে, সেই সাথে নিয়মাবর্তিতা বা রেগুলারিটি আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনাকে কোনো কিছুই আর দমায় রাখতে পারবে না, থামায় রাখতে পারবে না। ঠিক আছে, তো আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আমাদের আপনাদের যে রুটিন দেওয়া হয়েছে শর্ট কোর্সের, এই রুটিন অনুযায়ী ক্লাস চলবে। রুটিনে পরীক্ষা রুটিন যতদিনে ক্লাস দেওয়া আছে তার আগে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, অনেকেরই এই জায়গায় একটা চিন্তার বিষয় আছে, তাহলে কেমনি কি হবে। খুব বেশি দিন নাই, আমরা আসলে পরিকল্পনা অনুযায়ী রুটিনটা সাজিয়েছিলাম। আমাদের ধারণায় ছিল যে এ মাসেই হয়তোবা আমাদের রুটিন পরীক্ষাটা শুরু হয়ে যেতে পারে। তো সেভাবে করেই সাজানো আছে। কয়েকটা ক্লাস যেগুলো পরে নেওয়ার কথা, অর্থাৎ যার মধ্যেই পরীক্ষাটা চলে এসেছে, সেই ক্লাসগুলো আমরা, এই যে ক্লাসগুলো হবে এই ক্লাসের মধ্যে আমরা নিয়ে নেব। আমরা বেসিক্যালি এখন যে আলোচনাটা করব, এই আলোচনা হবে প্রশ্ন নির্ভর, সাজেশন ভিত্তিক। অর্থাৎ এখন আমাদের একটাই টার্গেট, সেই টার্গেট হচ্ছে পরীক্ষায় ভালো করা, আর অন্য কোনো টার্গেট নাই। এখন আমরা ওই আগে আমরা যেভাবে আলোচনা করেছি, অনেক ডিটেল শিখেছি, অনেক বেশি ফিগার অফ স্পিচ আলোচনা করেছি, রিডারের টার্মগুলো খুবই ভেঙে খুবই গভীর থেকে গভীরতর ভাবে বিস্তারিত আলোচনা করেছি। এখন আর সেই আলোচনায় আমরা যাব না। এখন আমাদের যেহেতু আর সময় নেই, তাহলে এই কম সময়ে আমাদের টার্গেট যেটা, আমাদের ফরজ কাজ যেটা, সেটাই আমরা করব। সেটা কি? সেটা হলো পরীক্ষায় কিভাবে ভালো করা যায়। পাশ করার কথা কিন্তু আমি বলছি না, পাশ আপনারা সবাই করবেন। যারা ক্লাস করতে বসেছেন ইনশাল্লাহ আপনারা সবাই পাশ করবেন। কেন এই কথা বললাম? কারণ আপনারা এই যে ক্লাস করতে বসেছেন, রুটিনটা পেলেও, রুটিন পাওয়ার পরে হলেও আপনারা যারা বসেছেন, তাদের এই টেন্ডেন্সি আছে, এই চিন্তা ভাবনা আছে যে আমাকে পরীক্ষা ভালো করতে হবে, এই চিন্তা আছে দেখে আপনি পড়তে বসেছেন। আপনার এখনো অনেক বন্ধু বান্ধবী আছে যারা পড়তে বসে নাই, এখনো গায়ে বাতাস লাগাই ঘুরে বেড়াচ্ছে। তাদের কথা বাদ দিই, আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করি, যারা আমরা দেরিতে হলেও আমাদের ঘুম ভেঙেছে। ভালোভাবে বুঝেন, আমাদের যেহেতু এই কয়েকটা দিন হাতে সময় আছে, এই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো, এই সময়টা খুবই পরিকল্পনা মাফিক কাজে লাগাতে হবে। আপনি দিনে আপনার পড়াশোনা মনে রাখার ক্ষমতা কীরকম, আপনার হাতে আসলে কতটুকু সময় আছে, সব কিছু কনসিডার করে আপনি প্রত্যেক দিন কম করে হলেও 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করেন। আমি 10 ঘন্টা 15 ঘন্টা বলি নাই, 5 থেকে 6 ঘন্টা যদি কোনো বান্দা প্রত্যেক দিন এই 1 মাস 1.5 মাসের কাছাকাছি প্রায় এই পড়াশোনা করে, তাহলে তার কোনো কিছু আর বাকি থাকবে না, কোনো কিছু বাকি থাকবে না। অনেকে ভয় পেয়ে অনেকেই মেসেজ করতেছে, ভাইয়া আমার তো কিছুই পড়ি নাই, আমি বই ছুঁয়ে দেখি নাই, কিছুই করে নাই। আমি আপনাদেরকে বলতেছি, যদি আপনি প্রত্যেক দিন, আজকে পড়ছেন কালকে পড়েন নাই, 2 দিন হচ্ছে যে 10 ঘন্টা করে পড়লেন, পুরো সপ্তাহ খবর নেই, না, এভাবে না। আপনি যদি প্রত্যেক দিন আজকে কিন্তু চলেই গেল, আগামীকালকে থেকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হয়, যেভাবে করে পড়তে বলা হয়, সেভাবে করে যদি আপনি পড়েন, দেখবেন এই 1 মাসে আপনার মধ্যে কি কি পরিবর্তনটা চলে আসবে, এবং এই 1 মাসে আপনি কত কিছু পড়ে ফেলতে পারতেছেন, এবং এই 1 মাসেই
আপনি সম্পূর্ণ 100% একটা কনফিডেন্স নিয়ে পরীক্ষার রুমে যাবেন, ভালো একটা পরীক্ষা দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। তো সবাই নিয়মিত পড়াশোনা করতে রাজি আছি তো? আমরা একটু দেখি কি অবস্থা, কারা কারা রাজি আছে। মিটফুল ইনশাআল্লাহ। আপনাদের একটা গল্প শোনাই। এক বনে গরু ঘাস খাইতেছে, তারে বাঘ অ্যাটাক করে দিছে। তো বাঘ যখন তারে অ্যাটাক করছে, একটা পুকুরে লাফ দিছে, দৌড়ে গিয়ে সেই জায়গায় গরু লাফ দিছে। তো গরুরে ধরার জন্য বাঘও সেই জায়গায় জাম করছে। তো সে পুকুরে পানির থেকে কাদাই ছিল বেশি, এত বেশি কাদা যে গরুও হচ্ছে যে কাদার মধ্যে ডুবে গেছে, বাঘও কাদার মধ্যে ডুবে গেছে, শুধু মাথাগুলো উপরে উঠে আসে। তো বাঘ এখন গরুরে কইতেছে যে কি কাজটা এটা হইলো, উপরে থাকলে না আমি তোরে খুরমুর করে খাইতাম, ভালোই হইতো, তো এখন তো তুইও মারা যাবি আমিও মারা যাব। তো গরু কয় তোমার কি কোনো মালিক আছে? বাঘ কয় না, আমি তো বনের রাজা, আমার আবার মালিক কে, আমি তো হেড। গরু কয় না, আমার তো মালিক আছে, আমি গরু এই পুকুরের মধ্যে পড়ছি, একটু পরে মালিক এসে আমাকে উদ্ধার করবে। ঠিক আছে, মালিকের প্রতি তার একটা বিশ্বাস, এবং পরিকল্পনা মাফিক যে কাজ, এই পরিকল্পনা মাফিক কাজ করা এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি পরিশ্রম করেন, সৃষ্টিকর্তা আপনাকে ফল দেবে। সূরা আল ইমরানে খুব সম্ভবত বলা হয়েছে মানুষ যা চায় তাই কি সে পায়। তারপরে আয়াতে বলা হয়েছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টায় আমরা কোনো কমতি রাখবো না। আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আমরা যেহেতু ভাইয়াদের পেয়েছি, আমরা নিশ্চয়ই সাজেশনও পাবো, কখন কি করতে হবে, কিভাবে কি করতে হবে সেই গাইডলাইনও আমরা পাবো। যদি ভাইয়ারা বেঁচে থাকেন ইনশাল্লাহ, তাহলে এই গাইডলাইনও আপনারা পেয়ে যাবেন। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা পরিশ্রম করতে হবে। আপনাদের আরেকটা বিষয় শুরুতে জানাই রাখি, আপনারা হচ্ছে ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো করা সব থেকে সহজ। কেন? এখানে বাংলা সাবজেক্টই বেশি। বাংলা কয়টা? বাংলা 2টা, ইংরেজি কয়টা? 4টা। তো আমার কাছে মনে হয় সবগুলোই বাংলা সাবজেক্ট। কেন? প্রথম যে 2টা বাংলার কথা বললেন, এই বাংলাগুলো আপনি আগে থেকে পড়ে আসতেছেন। আপনি এসএসসি লেভেলে যে বাংলা পড়েছেন, ওই মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের কাহিনী, এগুলো আপনি এখানে এসেও পাবেন। একই বিষয়, খুব আহামরি কোনো পার্থক্য নাই। নাকি এখানে ভাষা আন্দোলনের ডেট অন্য, নাকি মুক্তিযুদ্ধের ডেট এখানে আলাদা? একই, আলাদা কিছু না। দ্যাট মিনস এই কোর্সের 70 to 80% আপনি অলরেডি জানেন। প্রথম কথা, খুব ভালোভাবে বুঝিয়েন আমরা পরীক্ষাটা ভালো কিভাবে করব এবং কিভাবে পড়বো আমরা এটা আগে বুঝে নেই, তারপরে আমরা পড়া শুরু করব। অথবা আমি বলতে চাচ্ছি যে আমাদের পরীক্ষার আগে এই যে শর্ট কোর্স আমরা শুরু করলাম, এই শর্ট কোর্সে আমাদের জার্নিটা কীরকম হবে, এই জার্নি সম্পর্কে আমরা একটা ধারণা নিয়ে নিই। এটা করে আসলে লাভ কি? ধরেন আপনি কক্সবাজারে ঘুরতে যাবেন, কক্সবাজারে ঘুরতে গিয়ে আপনি কোন কোন জায়গাগুলো ঘুরবেন, কোন জায়গায় থাকবেন, কিভাবে থাকবেন ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে আপনার যদি কমপ্লিট একটা আইডিয়া থাকে, তাহলে যাত্রা পথে বা আপনার ভ্রমণের ওই জায়গায় সবকিছু মিলে খুব সুন্দর একটা হচ্ছে যে আপনার অনুকূলে থাকবে, আপনি এনজয় করতে পারবেন। বাট আপনার যদি কোনো কিছু ধারণা না থাকে, আপনি কক্সবাজার গেলেন, কোন হোটেলে থাকবেন, কোন কোন জায়গাগুলোতে যাইতে হবে, কিভাবে যেতে হবে, তো এগুলো আলাদা একটা হ্যাসেল, আপনার কোনো কমপ্লিট আইডিয়া নাই, তাহলে এটা হজবরল অবস্থা। বাট যদি আমাদের জানা থাকে যে আমরা আসলে কিভাবে পড়বো, কোন কোন বিষয়গুলো পড়বো এবং সামনের দিকে আমরা কতটা রাস্তা এগোবো, কিভাবে এগোবো, আপনার যদি টোটাল ম্যাপটা জানা থাকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। তো সেটাই আমি বলতে চাচ্ছি। চলেন সামনের দিকে এগোনো যাক। আমাদের প্রথম যে সাবজেক্টটার কথা বললাম, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ভালোভাবে বুঝেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই সাবজেক্ট আমরা আগে থেকেই জানি, আগে থেকেই পড়েছি। সমস্যার জায়গা হলো যেটা, যে এটা সাবজেক্টটা আমাদের এতই সহজ, আমরা আগে থেকেই 70% জানি, কিন্তু অনার্সে গিয়ে এই পরীক্ষাটা দিতে গিয়েই আমরা এটা ভালো লিখতে পারবো না। ভাই এটা একটা কথা বললেন, যেটা জানি ওটা লিখতে পারবো না কেন? তার কারণ হচ্ছে, আমি শুরুতে একটা কথা বললাম যে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারের রেজাল্ট ভালো করা সব থেকে সহজ, আবার এটাতে খারাপ করা সব থেকে কঠিন। ঠিক আছে, আমি আগে এই জায়গাটা শেষ করি, সহজ আর কঠিন কেন।
এই জায়গাটা সহজ এই জন্য যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস একটা সাবজেক্ট খুবই সহজ, আমরা সহজভাবেই নেই। আমাদের ইংলিশ রিডিং স্কিল, এই রিডিং স্কিলে যে বিষয়গুলো আমরা পাবো, এই রিডিং স্কিলের বিষয়গুলো আমরা আগে থেকেই পড়ে এসেছি। কোথায় পড়লাম? পড়ছি তো আমরা, এসএসসিতে পড়েছি, এইচএসসিতে পড়েছি। আমাদের টেক্সট দেওয়া থাকে, সেই টেক্সট থেকে প্রশ্নের উত্তর দিতে হয়, আমরা পড়েছি তো। কবিতা দেওয়া থাকে, কবিতা থেকে প্রশ্নের উত্তর দিতে হয়, আমরা পড়ি নাই? পড়ি নাই? আমরা তো সেই 6-7 থেকে এগুলো পড়ে আসতেছি, নতুন কিছু না। তাহলে এই বিষয় আমাদের আগে থেকে জানা। ওকে, তাহলে রিডিং স্কিল গেল, এটা আমাদের জানা শোনা, অর্থাৎ আগেরই বিষয়, নতুন কিছু না। এরপরে আসেন ইংলিশ রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি আছে, কিভাবে কি লিখতে হয়, লেখার দক্ষতা যাচাই করা হবে। এই কোর্সটা খুবই সহজ, আবার এটাতে এতই সহজ যে এটাতে পাস করা খুবই সহজ, ভালো নম্বর পাওয়া খুব সহজ, আবার এটাতে ফেল করা আরো বেশি সহজ। ফেল করা সহজ কেমনে ভাইয়া? ফেল করা সহজ এইভাবে যে এটা যদি আপনি একটু অবহেলা করেন তাহলে এইখানে খুব সহজে আপনি ফেল করবেন। কেননা রাইটিং এর যে বিষয়গুলো, যেহেতু রাইটিং স্কিল, এখানে আপনার লেখার দক্ষতাটা ভালোভাবে জাজ করা হয়, এখানে কোনো ছাড় নাই। আপনার অন্য কোর্সে টুকটাক বিষয়গুলোতে ছাড় দেওয়া যেতে পারে, বাট এখানে আপনার লেখার উপরে এক্সপিরিয়েন্স কত বেশি সেটাকে জাজ করা হবে। তো এই জন্য এটাতে গুরুত্ব দেওয়া উচিত। এখন পলাপাইন এটাতে গুরুত্ব দেয় না কেন? আপনারা গুরুত্ব দেন না কেন? গুরুত্ব দেন না কারণ এই কোর্সের মধ্যে যে বিষয়গুলো আছে এগুলো আপনারা আগে থেকে জানেন। কোন বিষয়গুলো আছে এখানে? এখানে আছে আমাদের প্যারাগ্রাফ, এখানে আছে এসে, এখানে আছে লেটার, এখানে আছে রিপোর্ট, আছে না এগুলো? এই সবগুলো আমাদের আগে থেকে জানা, আমরা আগে থেকে তো পড়ে আসতেছি। নোটিস আমরা আগে লিখতে শিখেছি, রিপোর্ট তো আমরা সেই 8-9 থেকে লিখে আসি, লেটার তো আমরা লিখি হর হামেশাই, প্যারাগ্রাফ লিখি, এসে বা কম্পোজিশন আমরা লিখে আসি। তো এটারও আমরা সহজভাবে নিচ্ছি, কেননা আগে থেকে আমাদের এই বিষয়গুলো একটু একটু করে জানা। তো এটা আমরা সহজ, গায়ে লাগছে না, জানি তো হবে। তাহলে 3টা সাবজেক্টের কথা বললাম ইতিমধ্যে, 3টাই আমাদের কাছে সহজ মনে হয়েছে। আরো একটা নন মেজর বা বাংলা আছে, নন মেজর বা বাংলা সাবজেক্ট। বাংলা সাবজেক্টের আমরা সহজভাবে নিব, এটাই স্বাভাবিক, কারণ আমরা বাঙালি। 4টা সাবজেক্টের কথা বাদ দিয়ে দিলাম, 4টা সাবজেক্ট আমরা সহজভাবে নিয়েছি, খুব গুরুত্ব দেই নাই। আর থাকলো 2টা, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি আর ইন্ট্রোডাকশন টু প্রোজ। প্রোজ, বা এই কঠিন কিছু না। আমরা সেই ইংরেজি বই আগে থেকে যেভাবে করে শর্ট স্টোরিগুলো পড়ে আসি, গল্পগুলো পড়ে আসি, এরকমই জাস্ট একটু বড় করে বা একটু আলাদাভাবে আছে। তো গল্পই তো, অন্য কিছু না। তাহলে এটা সহজ। পোয়েট্রি, পোয়েট্রি আপনার আগেও পড়েছেন, তবে এখানে একটু ভিন্নভাবে পড়তে হচ্ছে। এখানে এটাকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করতে হচ্ছে, ফিগার অফ স্পিচগুলো, লিটারারি টার্মগুলো খুব ভালোভাবে জানতে হচ্ছে, রাইম স্কিম জানতে হচ্ছে, টন, মুড ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এগুলোর বেসিক অলরেডি অনেকে জানেন, যারা জানেন না তারা খুব তাড়াতাড়ি জেনে যাবেন, কোনো সমস্যা নাই। আমরা কম সময়ে সুন্দরভাবে যা কিছু দরকার সব কিছু প্রোভাইড করবো, আপনাদের জানাবো। তাহলে এখন 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্টে আমরা 4টা সাবজেক্টে তো গুরুত্বই দিলাম না, কেননা 4টা সাবজেক্টের সাথে আমরা আগে থেকে একটু একটু পরিচিত। বাংলা সাবজেক্টের গুরুত্ব তো আরো একদমই দিলাম না। এখন এই গুরুত্ব না দিতে গিয়ে ফার্স্ট ইয়ারের রেজাল্টটা খারাপ হয়ে যায়। আর একবার যদি ভাই রেজাল্ট খারাপ হয়ে যায়, অনার্স লাইফে এই গ্যাপটা পূরণ করা খুবই কঠিন। ফার্স্ট ক্লাস আর আসতেই চাইবে না, একটুর জন্য আর ফার্স্ট ক্লাস আসতেই চাইবে না। আর একবার যখন খারাপ হয়ে যাবে রেজাল্ট, একটা নেগেটিভ পয়েন্ট অফ ভিউ, মাইন্ড সেট আপ যে হয়ে যায়, আমাদের মনে মনে যে একটা নেগেটিভিটি কাজ করে, এই বিষয়টা আমাদের ধীরে ধীরে সামনের দিনগুলোতেও, সামনের ইয়ারগুলোতেও রেজাল্টটা খারাপ হতে সাহায্য করে, বরং ভালো আর হতে চায় না। বাট ফার্স্ট ইয়ার যদি ভালো করে ফেলতে পারেন, দেখবেন এই কনফিডেন্সটাই ধীরে ধীরে আপনার রেজাল্টটা আরো সামনের দিকে নিয়ে যাইতে সাহায্য করবে। এখন আমাদের করতে হবে কি, আমাদের যে বাংলা সাবজেক্টগুলো আছে, বাংলা সাবজেক্ট আমাদের 2টা, এই বাংলা 2টা সাবজেক্টে আমরা এত বেশি গুরুত্ব দিব যে বাংলা সাবজেক্টে কোনোভাবে যেন নম্বর কাটা না যায়। কারণ আমরা হচ্ছে বাঙালি, বাঙালি হয়ে বাংলা পারবো না, বাঙালি হয়ে বাংলা ভাষার ইতিহাস লিখতে পারবো না, বাঙালি হয়ে বাংলাদেশের ইতিহাস লিখতে পারবো না, বাঙালি হয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের ইতিহাস আমরা লিখতে পারবো না। তাই কি হয়, এটা কোনোভাবে হতে দেওয়া যাবে না। তাহলে আমরা কি করব, আমরা এটাতে খুব ভালোভাবে গুরুত্ব দিব, একটু পড়লেই বেশি মনে থাকবে, সব জানা বিষয়, বাট পয়েন্টগুলো খাতায় লিখে লিখে পড়বো, গোছানোভাবে পড়বো, এবং আপনাদের নন মেজরের ক্লাসও কিন্তু হবে, ঠিক আছে? তো এটাতে কোনোভাবেই নম্বরে ছাড় নয়, এখানে আমরা শতভাগ নম্বর তোলার চেষ্টা করব। আরেকটা ঝামেলা যেটা হবে, আমরা খুব ভালোভাবে এটা পড়লাম, ভালোভাবে পড়ার পরেও পরীক্ষার রুমে গিয়ে আমাদের যে ঝামেলাটা ফেস করতে হবে, আমরা আমাদের জীবনে, আমরা আমাদের জীবনে ফার্স্ট ইয়ারে আপনারা যারা যত পরীক্ষা দিয়েছেন, সর্বোচ্চ কত ঘন্টা পরীক্ষা দিয়েছেন? একটা না 3 ঘন্টা। 3 ঘন্টা। বাট এবার আপনাদের জীবনে, এবার আপনার জীবনে একটু ভিন্নভাবে হতে যাচ্ছে, 4 ঘন্টা আপনাকে পরীক্ষা দিতে হবে।
4 ঘন্টা। এখন এই 4 ঘন্টা আপনাদের কাছে অনেক বেশি মনে হইতেও পারে, আর যখন আপনি ভালো মতো পড়বেন বাংলা সাবজেক্ট, প্রথম দিনে বাংলা পরীক্ষা লিখতে লিখতে আঙ্গুলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ঠিক আছে, এবং হাতের স্পিড যথেষ্ট পরিমাণে স্লো থাকে, খুবই বাজে পরিমাণে স্লো থাকে। কি করতে হবে? এর জন্য আমরা যে হোমওয়ার্কগুলো প্রোভাইড করবো, হোমওয়ার্কগুলো করতে থাকেন, হাতের স্পিডটা বাড়ান আগে থেকেই। না হলে প্রথম পরীক্ষার দিন দেখা যাবে আপনার প্রশ্ন কমন, প্রশ্নের উত্তরও কমন, কিন্তু আপনি লিখে আসতে পারেন না, আপনার হাতে সময় ছিল না। এই ঝামেলা যাতে না পড়তে হয়, এই এই দুঃখ যাতে জীবনে না আসে, এই জন্য আমাদের হাতের স্পিডটা এখনই বাড়াইতে হবে। 4 ঘন্টা আপনাকে লিখতে হবে, তাও একটা না, নাকি আবার 2 ঘন্টা পরে একটা টিফিন দেওয়া হবে যে আধা ঘন্টা ছুটি বা রেস্ট, এরকম আছে নাকি? না ভাইয়া, ভাইয়া এরকম নাই। তো প্রথম কথা হলো, বাংলা 2টা সাবজেক্টে আমরা কোনো নম্বর ছাড় দেব না। যদি বাংলা 2টাতে ভালো করতে পারি, বাংলা 2টাতে রেজাল্ট ভালো হয়ে গেল, সেক্ষেত্রে কোনো একটাতে যদি গ্রেডটা একটু কম হয়, ওই গ্যাপটা, ওই ভালো গ্রেডটা ওই জায়গাটা হচ্ছে কাভার করে নেবে, অ্যাভারেজ একটা ভালো পয়েন্ট চলে আসবে। প্রথম কথা, তাহলে বাংলা 2টার আমরা ভালো করব। বাংলাকে সহজ মনে করে সেটাকে কম গুরুত্ব দিব, বিষয়টা এরকম না। সেটা সেটা যেহেতু আমরা পারি আগে থেকেই, যেহেতু পারি, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের সেটাতে সম্পূর্ণ নম্বরটা তোলার চেষ্টা করব। অর্থাৎ আমাদের যে স্ট্রং জোন, সেটা পরীক্ষার রুমে গিয়ে যাতে ওয়েক না হয়ে যায়। না পড়লে ওয়েক হবেই। আপনি যদি ভাবেন যে আমি যাই সেখানে স্বাধীনতার যুদ্ধ ইতিহাসটা বানায় লিখবো, ভাই পারবেন না। আপনি যত ভালোই জানেন, আপনি ভালো মতো না পড়ে গেলে ওইখানে আসলে মাথা কাজ করবে না। আপনি ওই এক কথা আর কয়বার লিখবেন? হাতে মাছের ভাষণ আপনি কয়বার লিখবেন? সম্ভব না। 9 মাস যুদ্ধ চলছে, এতজন মারা গেছে, কয়বার, এগুলো কথা আর কত বাড়াবেন? আপনাকে জানতে হবে, একটু পয়েন্টগুলো খাতায় লিখে লিখে একটু পড়তে হবে, তাহলে এটা হবে। তো বাংলা 2টা ভালো আপনি করে ফেললেন, ধরে নেন বাংলা 2টা এভাবে পড়লে আপনার ভালো হবে নিঃসন্দেহে, কোনো সমস্যা নাই। এখন আসেন ইংরেজিতে। ইংরেজি আমাদের প্রোজ এন্ড পোয়েট্রির কিছু প্রশ্ন সাজেশন আপনাদের দিয়ে দেওয়া হবে 2-1 দিনের মধ্যেই। কমপ্লিট শর্ট একটা সাজেশন আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দিব, 2-3 দিন, 3 দিনের বেশি যাবে না। সেগুলো নিয়ে আমরা অলরেডি ভাবা শুরু করছি, একটা ছোট আলোচনা হয়ে গেল ইতিমধ্যে। তো আমাদের সেগুলোর উপরে আপনারা সাজেশনটা, কমপ্লিট একটা সাজেশন পেয়ে যাবেন। এবং আমাদের সাজেশন থেকে আমরা সেই মেলা দিন থেকে ক্লাস নিচ্ছি, 3-4 বছর হয়ে যাচ্ছে এই গ্রুপেই। এর আগে আমরা ক্লাস নিতাম। তো হচ্ছে আল্লাহর রহমতে আমাদের সাজেশন থেকে খুব ভালো কমন আসে, 99%, 100%ও আসে। আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন যারা আমাদের সাথে যুক্ত আছেন, সিনিয়ররা পরীক্ষা দিয়ে গেছে, খুবই ভালো কমন আসে। এটা আল্লাহর রহমত একটা বলতে পারি, আমরা চেষ্টা করি জাস্ট। তো আশা করছি আপনাদেরও কমন পড়ে যাবে, আপনাদেরও কমন পড়ে যাবে। আমরা সেভাবে করে সাজেশনটা বানাবো বসে। তো সাজেশন পেয়ে যাবেন, সেটার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা শুরু করব। বেসিক ধারণা থাকবে, বেসিকের পাশাপাশি প্রশ্নগুলোতে বেশি গুরুত্ব দেব। তাহলে আমাদের প্রোজ এন্ড পোয়েট্রির প্রশ্নগুলো একটু মুখস্থ করে ফেলার চেষ্টা করব। আমি সাধারণত মুখস্থ করতে বলি না, বাট এই কম সময়ে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বাড়ানো বা বেসিক ইনফরমেশন বাড়ানো সো টাফ। যারা আগে থেকে ক্লাস করতেছেন তাদের ব্যাপার ভিন্ন, যারা এখন সিরিয়াস হইলেন, এখন শুরু করলেন, তারা করবেন কি, তারা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। এই কম সময়ে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে ফেলার চেষ্টা করেন। 2টা কোর্স, এখন বাকি 2টা থাকলো আমাদের রিডিং স্কিল অ্যান্ড রাইটিং স্কিল। রিডিং স্কিল তো আমরা আগে থেকেই জানি, আগে থেকেই পড়ি। তো এই রিডিং স্কিল প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, আমরা প্রচুর প্র্যাকটিস করব এই কম সময়ের মধ্যেই। আমরা বেসিক বিষয়গুলো সব আলোচনা আপনাদের করে দেব, যা কিছু দরকার সেগুলোর উপর ভিত্তি করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। কেননা এখান থেকে সরাসরি কমন পাওয়া যায় না, সাধারণত সরাসরি কমন পাওয়া যায় না। এবং রাইটিং স্কিলে আপনারা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেন, দেখবেন ওই একই রকম রাইটিং সাধারণত রিপিট হয় না, ভিন্ন ভিন্ন কিছু আসে। তো এই জন্য আপনাকে ফরম্যাটগুলো ভালোভাবে জানতে হবে, ফরম্যাটগুলো শিখতে হবে এবং বেশি বেশি অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি আপনি বেশি বেশি করেন, এই কম সময়েও খুব ভালো একটা প্রস্তুতি নেওয়া সম্ভব। ঠিক আছে, আমরা সেভাবেই আপনাদের জন্য যা কিছু দরকার সেভাবে করে আপনাদের গাইডলাইন দিব, সেভাবে করে আপনাদের হচ্ছে যে পিডিএফগুলো প্রোভাইড করব, সব কিছু পাবেন আমাদের। হচ্ছে যে এই কম সময়ের মধ্যে যা কিছু দরকার সব কিছু আমরা প্রোভাইড করব। কথা বুঝতেছেন? জি ভাইয়া। ভয় লাগতেছে কি এখনো? এখনো কে কে ভয় পাচ্ছেন? ভাইয়া আমার এখনো ভয় লাগছে, কারণ আচ্ছা, একদম শুরু থেকে সব শুরু করতে হবে তো।
একটু ধারণা আছে, তারপরে এখন আমার প্রচুর পড়তে হবে, আর 1 মাস সময় তো না, ভয় লাগতেছে বেশি। শুনেন, ভাইয়া ভয় লাগতেছে কিভাবে অ্যান্সার করব না 3 দিনের মধ্যে। হ্যাঁ ভাইয়া খুব ভয় লাগতেছে, প্রিপারেশন জিরো। হ্যাঁ, সবার প্রিপারেশন জিরো ধরে নিলাম আমি। এই ভয়টা আপনাদের কতদিন থাকবে জানেন? পরীক্ষার দিন পর্যন্ত থাকবে, যতক্ষণ না আপনি পড়তে বসবেন। আপনি যদি আগামীকালকে পড়তে বসেন, আমি কথা দিচ্ছি, আপনারা যদি আগামীকালকে সকালে উঠে নামাজ পড়ে পড়তে বসেন, টানা 12টা পর্যন্ত পড়েন, যে পড়াটা আজকে দেওয়া হবে হোমওয়ার্ক হিসেবে, আপনি যদি সেটা পড়েন, দেখবেন আপনার এই ভয় 80% আর থাকবে না। কিন্তু আমাদের সমস্যা কি জানেন? আমরা আমরা বাঙালিরা এত বেশি চিন্তা করি, এত বেশি ভয় পাই, আমরা এত বেশি চিন্তা করি, পরীক্ষার রুটিন দিয়ে দিলে যে এত চিন্তা করতেছি, সবসময় চিন্তা করতেছি, চিন্তা করতে করতে আমরা পড়ারই সময় পাই না। মানে চিন্তা করতে করতে সময় শেষ, পড়ারই সময় আর হয় না। তখন কি হয়? যা হওয়া তাই হয়। এই, ঠিক আছে না? তো একটা কোশ্চেন হ্যাঁ, একটা কেন, হাজার কোশ্চিন হবে, বলেন। হচ্ছে, আপনার তো মানে হোমওয়ার্কটা একটা সাবজেক্ট একটাই হচ্ছে, যেমন রিডিং প্ল্যানিং করলাম। এখন আমরা কি প্রতিদিন সব সাবজেক্টই পড়বো, নাকি একটা সাবজেক্টই পড়বো? প্রতিদিন কি 6টা সাবজেক্টই পড়বো একটু করে? এখন তো লাস্ট মোমেন্টে ভাইয়া, এই জন্য ভয় লাগতেছে। আর হচ্ছে আপনার যে দিবেন, সাজেশন দিবেন, এটা কি সব সাবজেক্টে দিবেন, নাকি হচ্ছে শুধু পোয়েট্রি বসে এগুলা? সব সাবজেক্টে সাজেশন দেওয়া হবে। যেটা বললেন আপনি যে আমরা আমরা ক্লাসে তো বেসিক আলোচনা করে দিবই, যা কিছু দরকার সবকিছু করাই দিবই। এর পাশাপাশি একটা শর্ট সাজেশন থাকবে, এর পাশাপাশি একটা শর্ট সাজেশন থাকবে, যে প্রশ্নগুলোতে আমরা বেশি বেশি গুরুত্ব দিব এবং আশা করা যায় ওই প্রশ্নগুলোর মধ্যে আপনারা পরীক্ষায় পাবেন। আমরা বেশি করে পড়বো। শর্ট সাজেশনে যদি আমাদের 4টা প্রশ্ন দেওয়া থাকে, আমরা 6টা প্রশ্ন বা 7টা প্রশ্ন পড়বো। ঠিক আছে, পড়বো 7টা, বাট শর্ট সাজেশনে দেওয়া আছে 4টা। তাহলে এই 4টা কি, এই 4টাতে আমরা বেশি বেশি গুরুত্ব দিব এবং পরীক্ষার আগের দিনে আমরা শুধু এগুলোই পড়বো। দেখা যাবে যে ইনশাল্লাহ এখান থেকেই পরীক্ষায় চলে আসবে। যদি না আসে, আমরা ব্যাকআপ হিসেবে তো এক্সট্রা করে পরে রাখলামই, এখান থেকে আসবে, এর বাইরে কিছু আসার নাই। প্রথম কথা, একটা আপু প্রশ্ন করলো একটা, যে ভাইয়া প্রত্যেক দিনই 6টা কোর্স পড়বো নাকি একটা করে পড়বো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আমার যে থিওরি, আমি যেভাবে পড়াশোনা করি, সেটা হলো যে আমি একটা সাবজেক্ট পড়ি, একটা সাবজেক্ট পড়ি, একটা সাবজেক্ট ধরা যায়, ধরেন আমি এটা 4 দিন পড়লাম, কথার কথা 4 দিন যদি একটা না একটা সাবজেক্ট আমি পড়ি বা 5 দিন পড়ি, সেই সাবজেক্টের আর কোনো কিছু বাকি থাকার কথা না। ঠিক আছে, কভার হয়ে যাবে প্রায় 90% বা পুরোটাই কমপ্লিট করে ফেলা পসিবল, হয়তো একদিন বেশি লাগলো। তো একটা সাবজেক্ট যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন আমার মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করবে যে একটা কোর্স কমপ্লিট হয়ে গেল রে, যা আর 5টা আছে মাত্র, আর একটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যে কোশ্চেনগুলো মুখস্থ করতে হয়, যেমন পোয়েট্রির যে বড় কোশ্চেনগুলো আছে, এক্সপ্লেনেশনগুলো আছে, ওগুলো মুখস্থ করতে হয়, ওটা কি মনে থাকে না? মনে থাকবে, মনে থাকবে। মনে রাখা থিওরি হলো, আমরা প্রত্যেক মানুষেরই ব্রেন একই রকম। কেউ যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিষয়টা এরকম না, একবার পড়লে সবকিছু মনে থাকে এরকম কেউই নাই এখানে। ঠিক আছে, সবাই ভুলে যাই। তাহলে মনে রাখবো কিভাবে? আমরা আজকে যেটা পড়বো আগামীকালকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে সেটা যদি রিভিশন দেই, তাহলে আমাদের ব্রেনের মধ্যে এটা দীর্ঘস্থায়ী হবে। পরে সপ্তাহে একদিন ছুটির দিন, শুক্রবারে আমরা যদি সারা সপ্তাহে যেগুলো পড়লাম ওইগুলো রিভিশন আরো একবার দেই, দেখবেন আপনার আর কোনো কিছুই আপনি ভুলবেন না, সবকিছুই মনে থাকবে। বাট আমাদের সব থেকে ঝামেলা যেটা হলো, আমরা একবার করে সবকিছু পরে শেষ করে যাই, আর পরবর্তীতে সেটা রিভিশন দেওয়ার আমাদের সময় থাকে না, এর জন্য আমরা ভুলে যাই। আমরা এইচএসসিতে কি পড়েছি, এই অনার্সে এসে আমাদের 70, 80, 90% মনে নাই, এরকম না বিষয়টা? আমরা ভুলে যাই। তো মনে রাখার এটা একটা থিওরি, এটা সাইন্টিফিক থিওরি, আমার বানানো কোনো থিওরি আমি বললাম না। তো এভাবে করে আমরা মনে রাখতে পারি। আর আপনি ওই একটা একটা করে কোর্স এভাবে করে শেষ করতে পারেন। আবার অনেকের ক্ষেত্রে বিষয়টা এরকম হতে পারে যে শুধু এক কোর্স পড়তেছে, আমার বিরক্ত লাগতেছে, আমি দিনে 6টা কোর্সে পড়তে চাই। পড়তে পারেন, তবে সেক্ষেত্রে যে ঝামেলাটা ফেস করবেন সেটা হলো, একসাথে 6টা সাবজেক্ট পড়তে গিয়ে 6টাই একটু 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 করে পড়তে গিয়ে দেখা গেছে যে আপনার কোর্সগুলো যেন শেষই হতে চাচ্ছে না।
একটা সময় গিয়ে হয়তো আপনি আরো বেশি ডিপ্রেশনে চলে যাইতে পারেন, বা ভয় কাজ করতে পারে, বা দেখা গেছে 6টা কোর্স আপনি রুটিনে রেখেছেন, 6টা আপনি পড়তে পারেন নাই কোনো না কোনো কারণে, 2টা বা 3টা পড়ছেন, বাকি 3টা পড়া হয় নাই। তো এইভাবে এলোমেলো হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এই কারণে আপনি একটা কোর্স টার্গেট নেন 4 দিন বা 5 দিন, ঠিক আছে? এই 4 দিন বা 5 দিন আপনি শুধু সেই কোর্সটা নিয়ে আলোচনা করেন, সেই কোর্সটা নিয়ে পড়াশোনা করেন, সেটাই লেখালেখি করেন, বারবার পড়েন, তাহলেই আপনি কনফিডেন্সটা পাবেন। বুঝতে পারলাম? আর ভাইয়া আমাদের সাজেশনগুলো দেয়া হবে, এগুলো কি এই গ্রুপে দেয়া হবে নাকি হচ্ছে পেইড গ্রুপে দেয়া হবে? আপনি কি আমাদের শর্ট কোর্সে আছেন নাকি নাই? নাই ভাইয়া, আপাতত কোনো গ্রুপে নাই, শুধু এটাতেই আছি। শর্ট কোর্সে জয়েন হয়ে যাইতে পারেন ভাই, এত কম টাকায় এত কিছু আর কে দিবে আপনাদেরকে? জীবনে ইনভেস্ট, শোনেন, জীবনে ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট করতে হয় কিছু জায়গায়। ইনভেস্ট না করলে আমরা প্রফিটের আশা করতে পারি না, ঠিক আছে? আমি এখানে যদি বিজনেসের লজিক টানি, বিজনেস করতে হলে আপনাকে ছোট্ট করে হলেও একটা ইনভেস্ট করতে হয়। তো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই রকম। আমরা এখানে ইনভেস্ট তো করতেই আসছি, ইনভেস্ট করতেছি না, আমরা আমাদের সময়টাকে ইনভেস্ট করতেছি। সেই 1 থেকে পড়া শুরু করছি, আমরা আমাদের পুরো সময়টাকে ইনভেস্ট করতেছি। আমরা বই কিনি, এখানে টাকা ইনভেস্ট করি। আমরা অনেক প্রাইভেট পড়ছি, এইচএসসিতে অনেক প্রাইভেট পড়ছি, ইনভেস্ট করেছি। তো আমাদের এখানে ছোট্ট একটা ইনভেস্ট, এই ইনভেস্টটা করলে হবে কি, যে আপনার মধ্যে একটা রেসপন্সিবিলিটি গ্রো করবে, আপনার মধ্যে রেগুলারিটি কাজ করবে। ভাই আমরা চাইলে আপনাদের টোটালি ফি দিয়ে দিতে পারতাম, মাত্র 1,000 টাকা রেখেছি এতগুলো ক্লাসের জন্য। এই 1,000 টাকা ফি করে দেওয়া যেতেই পারতো, কোনো সমস্যা ছিল না আমাদের জন্য। বাট ঝামেলা যেটা হতো, যে ফি করে দিলে আপনারা 2 দিন ক্লাস করতেন, 3 দিন করতেন, 4 দিন করতেন, তারপর হারায় যাইতেন। খুব স্বাভাবিকভাবে আমরা ফ্রি দিয়ে শুরু করেছিলাম, আমাদের চিন্তা ছিল অন্যরকম, টোটালি ফ্রি সার্ভিস দেওয়ার একটা চিন্তা ছিল। বাট ধীরে ধীরে আমরা সেটা থেকে সরে এসেছি। কারণ যখন কোনো কিছু একটা ফ্রি হয়, তখন দুপক্ষেরই একটা রেসপন্সিবিলিটির গ্যাপ থেকে যায়, সেটা আপনার হোক আমার হোক। সত্যি কথা বলতে, যেখানে লুকালোকের কোনো কিছু না, আমি স্পষ্ট ভাষায় স্পষ্ট কথা বলতে পছন্দ করি। তো এই ফিটা দিয়ে যখন আপনি ভর্তি হবেন, তখন আপনার ক্লাস করার একটা মন মানসিকতা ক্রিয়েট হবে, ঠিক আছে? যে না, টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমি একটু ক্লাসটা করি, আমার ক্লাস আছে, এই সময় ক্লাস করব। আপনার মধ্যে একটা সিরিয়াসনেস কাজ করবে। আমার ক্ষেত্রেও তাই, যে না, ছোট ভাইয়া আপুরা আমাকে একটু হইলেও টাকা দিছে, ঠিক আছে? তো এই যে টাকা দিছে, আমার দায়িত্ব, এটা আমি ক্লাস নিতে হবে। তাহলে দুপক্ষেরই একটা দায়িত্বের জায়গা থাকে। টাকার পরিমাণ তো খুবই কম ভাই। ক্লাস 1, 2, 3 বাচ্চারা এখন সপ্তাহে 3 দিন প্রাইভেট পড়ে, এই 500-1,000 টাকা বেতন দেয় মাসে। আমরা তো কতগুলো ক্লাস নিব, প্রত্যেক দিন নিব। আবার আপনার কত বড় ক্লাসে পড়েন, সেই হিসেবে ফিটা আসলে খুবই কম। জাস্ট চিন্তা করেন, আপনার যথেষ্ট বড় হয়েছেন, যথেষ্ট মেচিওর, ঠিক আছে? তো ভর্তি হয়ে যান। এখানে আসলে খুব আহামরি 10-15 হাজার টাকা ফি রাখি নাই। ফোর্থ ইয়ারে কোর্স ফি, শুরু হয়ে গেছে তাই না? হ্যাঁ, ফোর্থ ইয়ারে কোর্স ফি 10,000 টাকা। আপনাদের তো ভাই 1,000 টাকা রাখছি আমরা। 10,000 কেন? ইমাজিন, তাদের ব্যাচে স্টুডেন্ট 300-400 জন, থার্ড ইয়ারের 8,000 টাকা কোর্স ফি, 450-500 জন স্টুডেন্ট তারা ভর্তি হয়। তারা আমাদেরকে দেখে, আমাদের জাজ করে, তারপরে আমাদের কাছে আসে। আপনারা ফার্স্ট ইয়ার, আপনারা হয়তো এখন আমাদেরকে জানেন নাই, বোঝেন নাই, ধীরে ধীরে বুঝে যাবেন, কম্পেয়ার করতে পারবেন। তখন হয়তো আপনাদের আমাদের প্রতি একটা আস্থা, বিশ্বাস, ভরসার জায়গা ক্রিয়েট হবে। তারা এতজন কেন আসে? এমনি এমনি আমাদের চেহারা দেখে চলে আসবে কেউ? এই আপনারা আসবেন, আজকে যদি আমার কথা আপনার কাজে না লাগে, কথা যদি ভালো না লাগে, আপনি কালকে ক্লাস করতে আসবেন? হারিকেন দিয়েও একটারে খুঁজে পাওয়া যাবে না, আসবেন না কেউই। ওকে, আমরা চলে যাই আমাদের আলোচ্য বিষয়ে। আজকে আমরা আলোচনা করব ইংলিশ রাইটিং স্কিল। অনেকেরই পড়াশোনা একদমই শূন্য, পড়াশোনা শুরুই করে নাই, পড়াশোনা একদমই শুরু করেন নাই, রাইটিং স্কিলের সিলেবাস জানেন না, এরকম কে কে আছেন? হাত তুলেন। সবসময় সত্যি কথা বলবেন, যেটা জানেন না সেটা জানি না বলবেন, জোর করে জানি এরকম বিষয় বলবেন না। যারা জানেন না হাত তুলেন, নির্ভয়ে, নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। যাই দেয়া আছে তো? ভাইয়া আমি কিছু জানি না বিষয়ে। না জানলে হাত তুলেন। ভাইয়া কিছুদিন আগে পড়াশোনা শুরু করলাম, বইও কিনলাম কিছুদিন আগে। বই কিনেছেন কিন্তু এখনো পুরো সিলেবাস দেখেন নাই, তাই তো? জি ভাইয়া। আগামী কালকে থেকে নিয়মিত পড়াশোনা করবেন তো নাকি? এই সবাই কথা দেন, ইনশাআল্লাহ ওয়াদা করেন। ভাইয়া
ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়ামের বই খুলতেই ভয় লাগে, এটা কি বলবো বলেন? এই আমরা আছি তো, এত ভয় পাইয়েন না, বললামই তো আমরা আছি। জাস্ট ভরসা রাখেন, আমাদের কথাগুলো শুনেন, যেভাবে বলি সেভাবে করেন। এই সবাই আমার সাথে সাথে বলেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। নেটওয়ার্ক প্রবলেম নেই। এই যে এখন কথা বলো না, থামায় রাখলে হবে না তো। কি বলতে চাচ্ছেন বলেন ফার্স্ট। ভাই একটা কথা, হ্যাঁ যে আমি গ্রুপে আপনাদের নকশি পেজে লিখেছি, আমি বলছি যে 500 টাকা হইলে আমি এখন ইনরোল করতাম, ইনরোল করার পরে আমি মাঝখানে আবার 5 টাকা দিয়ে দিতাম। মানে রেসপন্স করেন, এরকম কি জানতে কোনো অপশন আছে এরকম? হ্যাঁ ভর্তি হতে পারবেন 500 টাকা দিয়ে, বাকি 500 টাকা কয়েকদিন পরে দিয়ে দিতে হবে। অপশন তো আছে, কিন্তু আপনাকে রিপ্লাইটা দিবে কে? এখন রিপ্লাই দিবে কে? আমি শুরু করছি 8টার দিকে, ফোর্থ ইয়ারদের ক্লাস নিলাম, নিয়ে 2 মিনিটের একটা ব্রেক পাইছি, আপনাদের শুরু করছি। জেপি ভাইয়া ক্লাস নিচ্ছে, আর রিপন ভাইয়ার ফুপা মারা গেছে। রিপন ভাইয়ার ফুপা মারা গেছে আজকে, উনি ওই জায়গায় গেছেন। তো ফাঁকা থাকতে হবে তো রিপ্লাইটা দেওয়ার জন্য। আর যারা আমাদের টিমে কাজ করে, তাদের মধ্যে দেখা গেছে কেউ না কেউ হয়তো বা ক্লাস করতেছে, আর অন্য যারা কাজ করে দেখা গেছে কেউ হয়তো বা বই দিতে গেছে বা অন্য কোনো বাইরে আছে। এই জন্য আপনি মেসেজ দিয়ে রাখেন। ভালো লাগবে, 3 পয়েন্ট লাগবেই ভাইয়া, 3.8 লাগবে। এই ভালো একটা কথা বলছেন, আমাদের সবার 3 পয়েন্টের নিচে কার কার লাগবে বলেন তো? না না, আমার 3.50 আপ লাগবে, ফার্স্ট ক্লাস লাগবে। যারা লাইভে আছেন তাদের কত লাগবে দেখি তো একটু। 2 মিনিট আমরা একটু দেখি কমেন্ট। হ্যাঁ ফার্স্ট ক্লাস ভাইয়া। যারা লাইভে আছেন দেখি। সব থেকে মানে টপ করতে চাই কলেজের মধ্যে, এটাই হচ্ছে আমার dream। আমি কলেজে টপ করতে চাই। কলেজে টপ করতে চায় না কে কে? কেউ আছে নাকি? বুঝেন এবার, বুঝেন, চুপ করেন, এবার বুঝেন একটু। আমরা এখনো পড়া শুরু করি নাই, কিন্তু শুরু করব, বাট এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, এক আপু বলছে যে আমার 3.50 লাগবে। কেউ বলছে আমার ফার্স্ট ক্লাস লাগবে, ভালো কথা। কেউ বলছে আমি কলেজের মধ্যে টপ করতে চাই। আমি প্রশ্ন করলাম কেউ আছেন নাকি টপ করতে চান না? কেউ নাই। দ্যাট মিনস আপনি টপ করতে চান, এটা ভেবে বসে থাকলে চলবে না। কারণ অন্য যারা আপনার সহপাঠীরা আছে তারা সবাই কিন্তু একই স্বপ্ন দেখে, সবাই টপই করতে চায়। কেউ কখনো এরকম চিন্তা করে না যে আমি পরীক্ষায় এবার ফেল করতে চাই। শুয়ে শুয়ে বিছানায় আমরা স্বপ্ন সবাই দেখি, কল্পনা করি, জেগে জেগে স্বপ্ন দেখি যে এবারের পরীক্ষাটাতে আমি কলেজের মধ্যে টপ করব, তারপরে আমার সিনিয়র ভাইয়া আপুরা আমাকে সংবর্ধনা জানাবে, আমি সেকেন্ড ইয়ারে উঠবো, ফার্স্ট ইয়ারে যারা নতুন নতুন ভর্তি হবে এই ফ্রেশারদের সবাই বলবে যে এই ভাইয়াটা বা এই আপুটা টপ করছে। হ্যাঁ, এই ভাইয়াটা টপ করছে। তখন ফার্স্ট ইয়ারে যে নতুন নতুন ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যে ভর্তি হবে, তারা আমার দিকে হা হা করে তাকায় থাকবে, আমার ভাবটাই হবে অন্যরকম। আমরা চিন্তা করি, কল্পনা জগতে ভেসে যাই, অনেক দূরে চলে যাই, যাই না? এই কেউ এরকম চিন্তা করে নাকি যে আমি ফেল করবো, ফেল করে কয়েকদিন পরে হচ্ছে যে চুরি করব, চুরি করে মায়ের খাবো, এরকম চিন্তা কেউ করে নাকি? করে না ভাইয়া। সবাই ভালোটাই ভাবে। সমস্যা হয় কথায়, বুঝেন, ভালোভাবে বুঝেন। সমস্যা হয় কথায়, আমরা সবাই ভালোই করতে চাই, কিন্তু ভালো করার জন্য আমাদের যে অ্যাক্টিভিটি দরকার, যে কাজ করা দরকার, যে পরিশ্রম করা দরকার, আমরা সেগুলো করি না। আমি কথা মনে একটু ফাস্ট বলতে হবে, কেননা আপনাদের রুটিন দিয়ে দিছে, কম সময়ে বেশি কিছু কভার করতে হবে। 1 মিনিট, আমি একটু ছোট্ট মিনিট নেবো, আমি আসতেছি, 1 মিনিট। তো যেটা বলতেছিলাম যে আমরা সবাই আসলে ভালোই করতে চাই, আমরা সবাই ভালোই করতে চাই, কেউ খারাপ করতে চাই এরকম কেউ নাই।
বাট ঝামেলা যেটা হয় আমাদের মধ্যে পার্সন টু পার্সন ভেরি যেভাবে হয়, পার্থক্য যেভাবে হয়, একই ক্লাসে পড়ে কেউ হয় টপার, কেউ হয় লুজার। আমি এই কথা এর আগে হয়তো বলেছি, অনেকে নতুন আছেন, আমি আবার বলি, আমরা মোটিভেটেড হই, আমরা মোটিভেটেড হই। এই যে আমাদের সবার মধ্যে একটা নতুন স্পিড কাজ করতেছে, যে রুটিন দিয়ে দিচ্ছে কালকে থেকে পুরো ধুমায় পড়াশোনা করব। সবাই এরকম ভাবতেছেন, কথাও দিলেন, তাই না? সবাই তো এরকম ভাবতেছেন, তাই কেউ ভাবতেছেন যে 10 দিন পরে শুরু করবো, এরকম কেউ আছেন? কেউ নাই। এই বুঝেন, ভালোভাবে বুঝেন, আমরা সবাই ভাবতেছি আগামী কালকে থেকে আর কোনো অবহেলা না, আর কোনো বন্ধুর সাথে কলেজ মাঠে গিয়ে আড্ডা না, বয়ফ্রেন্ড থাকলে ওই বয়ফ্রেন্ড দূরে থাক, ও মরে যাক 1 মাসের জন্য। আমরা কিন্তু এরকমই ভাবতেছি, সিরিয়াস হচ্ছে যে আমাদের করতে হবে। ঝামেলা যেটা হয়, আমরা সবাই মোটিভেটেড হই, আমরা সবাই মোটিভেটেড হই, আমাদের এনার্জি লেভেল একদমই হাই থাকে, ঠিক আছে, এনার্জি লেভেল একদমই হাই। বাট একজন লুজার আর একজন উইনারের মধ্যে, একজন ক্লাস টপার আর একজন হচ্ছে ক্লাস লুজারের মধ্যে পার্থক্যটা হয় এই জায়গায় যে সবার এনার্জি লেভেল হাই, সবাই পড়াশোনা শুরু করছেন, আপনারা ক্লাস করতে বসেছেন সবাই, বাট আপনাদের মধ্যে সবাই টপার হতে পারবে না। যদি না আপনারা এটা এটা বুঝে নেন, তাহলে বুঝবেন যে আপনি টপার হতে পারবেন নাকি পারবেন না, এটা আপনি এখন ডিসাইড করবেন আপনার উপরে। তো সবাই কিন্তু এনার্জি লেভেল হাই, পড়াশোনা শুরু করলেন, শুরু করার পরে হবে কি 2-4 দিন পড়ার পর ধীরে ধীরে এনার্জিটা একটু ডাউন হওয়া শুরু করবে, মনে হবে যে আচ্ছা অনেক করে ফেলছি, আজকে একটু রেস্ট করি, বা আজকের ক্লাসটা বাদ যাক, আজকে একটু শরীরটা মেজমেজ করতেছে, একটু আজকে বৃষ্টি হচ্ছে, একটু ঘুমাই, খুবই সুন্দর বৃষ্টি হচ্ছে, এটা ঘুম দিয়ে দিই, এটা সিনেমা দেখি। কোনো মানে যে আমাকে 1 মাসের মধ্যে মানে সব কমপ্লিট করতেই হবে, মানে টপার হইতেই হবে। টপার না হলে 3.5 রাখতেই হবে। এখন হচ্ছে কথা, আমার কাছে 2টা পাবলিকেশনের বই, একটা হচ্ছে ফ্রেন্ডস পাবলিকেশনের বই, একটা লেকচার গাইড সিরিজের। তো এখন আমি কোন বইটা ফলো করব? লেকচার সিরিজের গাইডটা ফলো করলে হবে, মানে এখানে কোশ্চেনগুলো মুখস্থ করলেই হবে, নাকি আমার বই অ্যানালাইসিস করবো? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি একটু পরে আসতেছি, আমি আনসার দেবো, ভালো প্রশ্ন করছেন। এখন টপার আর লুজারের মধ্যে পার্থক্যটা হয় কোথায়? 2-4 দিন পরে সবার এনার্জি লেভেল ডাউন হবে, এটাই স্বাভাবিক, হতেই হবে। কিন্তু যারা লুজার, যারা লুজার এরা হবে কি এনার্জি লেভেল ডাউন, মোটিভেটেড হয়েছে, মোটিভেটেড হয়ে এনার্জি লেভেল ডাউন হয়ে গেছে, 2-4 দিন পরে একটু অলসতা কাজ করতেছে। তো এই যে অলস হইলো, 2-4টা ক্লাস মিস হয়ে গেল, তো সে ভাবতেছে যে 2টা ক্লাস মিস হয়ে গেল, আজকে ক্লাস করতে গেলাম কিছু বুঝতেছি না, আচ্ছা ওইগুলো আগে দেখে তারপরে শুরু করব, তারপরে পড়াশোনা শুরু করব। তো ওর অবস্থা কিন্তু 0-0-0 যাচ্ছে। বাট যে উইনার হয়, এ করে কি এই নিজেকে আবার রিমোটিভেটেড করে, রিমোটিভেটেড করে সে আবার সামনের দিকে এগোয়, এনার্জি কমে গেলে আবার এনার্জি হাই করে নেয়, আবার সামনের দিকে এগোয়, এরকম করতে করতে অভ্যাসে পরিণত হয়, এবং ধীরে ধীরে একটা সময় গিয়ে সে উইনার হয়ে যায়। উইনার উইনার চিকেন ডিনার, ঠিক আছে। আর লুজার হলো এখানেই থেমে যায়, 2-4 দিন পড়া পরে এখানেই থেমে যায়। এভাবে করে একজন উইনার আর একজন লুজার হয় একটা ক্লাসে। একই ক্লাসে পড়ে কেউ বুয়েটে চান্স পাচ্ছে, মেডিকেলে চান্স পাচ্ছে, কেউ দেখেন যে রিক্সা চালাচ্ছে, ফেল করে অবস্থা খারাপ। পার্থক্যটা হয় এই জায়গাতেই। আমরা ফেসবুকে সস্তা মোটিভেশন নিতে পারি, অনেক সময় হয় না, ভিডিও দেখতে দেখতে ইমোশনাল একটা ভিডিও দেখলেন, বা এমন মনে হইলো যে আরে সর্বনাশ, আমি কালকে থেকে শুরু করবো, পুরো পাড়াই ফেলবো। ভিডিওটা দেখতে দেখতে মনে হচ্ছে ভিডিওটা স্ক্রল করছেন, একটা নাচা গানা এসেছে, ওই মোটিভেশন হারিয়ে গেছে, ভুলে গেছেন আপনি একটু পরে, আপনি আবার ভিডিও দেখা শুরু করছেন, এরকম হয় না? এই কি হয় কি না? জি ভাই। তাহলে মোটিভেশন, কোনো কিছু দেখে মোটিভেশন নেওয়া যায়, বাট এই মোটিভেশন কতক্ষণ থাকবে এটা বলা মুশকিল। যতক্ষণ না আপনি নিজেকে নিজের প্রয়োজনে মোটিভেটেড করতেছেন, ততক্ষণ পর্যন্ত আসলে অন্য মোটিভেশন আপনার কত কাজে লাগবে এটা যথেষ্ট ভাবার বিষয়। তো নিজেকে মোটিভেটেড করতে হবে, নিজেই নিজের প্রয়োজনীয়তা বুঝতে হবে। চোখ বন্ধ করে ভাবেন তো, আপনার বাবা আপনার মা আপনার জন্য কত পরিশ্রম করছে, ছোট থেকে শুরু করে এ পর্যন্ত কত বছর আপনার জন্য তারা শ্রম দিচ্ছে। ছোটবেলায় আপনি কত জ্বালাইছেন, কত কিছু করছেন, কত ভেজাল করছেন, তারা সব কিছু সহ্য করে আপনাকে পড়াইছে, কত টাকা খরচ করছে। এখন আপনাদের হোস্টেল বা ম্যাচে রেখেছে, আপনি এতদিন ফালতু সময় নষ্ট করছেন, আপনারাই বলতেছেন যে পড়াশোনা শূন্য, প্রিপারেশন শূন্য। আরে ভাই, এতদিন করলেন কি? বাবা মাদের ফাঁকি দিচ্ছেন, রেজাল্ট যখন হবে তখন কিভাবে মুখ দেখাবেন? মুখ দেখানোর কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। কি বলবেন, কি জবাব দিবেন? তাহলে এভাবেই কি চলবে? এভাবে করে চলতে দেওয়া যায় না। আমাদের বাবা মারা আমাদের দিকে, আমাদের নিয়ে স্বপ্ন দেখতেছে, আমার ছেলেটা, আমার মেয়েটা, তাদেরকে প্রত্যেক মাসে মাসে কত কষ্ট করে টাকা দিচ্ছি। তারা চাইলে যেই টাকা প্রত্যেক মাসে আপনার জন্য তারা ইনভেস্ট করে, এই টাকা যদি নিজের জন্য ইনভেস্ট করতো, তারা লাইফটা খুবই চিল করে কাটাইতে পারতো, খুবই এনজয় করতে পারতো। বাট তারা জীবনটা অভাবে কাটাইয়ে দেয়।
ভালো একটা জামা কিনো না আমাদের বাবারা, ভালো একটা জুতা কিনে না, মারা একটা ভালো শাড়ি কিনে না, ছেলেটাকে বা মেয়েটাকে ভালো দুবেলা খাওয়াবো, ভালো একটা ড্রেস কিনে দিব, তাই আমাদের বাবা মারা আমাদের নিয়ে এত ভাবে। আমরা কি করি, মেচে থাকি, হোস্টেলে থাকি, আড্ডা দিয়ে সময় পার করে দিই, ফেসবুক মোবাইল চালাইতে চালাইতে সময় শেষ। আরে ভাই এভাবে কি চলে? এভাবে কি হয়? আর কত ফাঁকি দিব? বাবা মাদের ফাঁকি দিচ্ছি শুধু, নাকি নিজেদেরকেও ফাঁকি দিচ্ছি? বাবা মাদেরকে ফাঁকি দিলে নিজেদেরকে সব থেকে বড় বেশি ফাঁকি দেওয়া হয়। এভাবে করে আর না, নিজেকে নিয়ে ভাবেন, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবেন, বাবা মার কথাটা চিন্তা করেন, তারা কত কিছু করতেছে আমাদের জন্য। শুরু করেন, শুরু করেন, আমাদের সাথে হলেও শুরু করেন, নিয়মিতভাবে শুরু করেন, নিয়মিতভাবে শুরু করেন। এক আপু প্রশ্ন করছে যে আমরা কথা থেকে পড়বো, সব বই থেকে পড়বো, নাকি এক বই থেকে পড়বো, নাকি আরো বেশি অ্যানালাইসিস করে করে পড়বো? ভাই আপনি যদি বছরের শুরু থেকে এই কাজটা শুরু করতেন তাহলে আমি বলতাম আপনি অ্যানালাইসিস করে করে পড়েন। আপনি আমাদের ক্লাস, আমাদের নোট, ফ্রেন্ডস পাবলিকেশনের নোট, ফ্রেন্ডস পাবলিকেশনের যে গাইড আছে, তাদের যে বই আছে, লেকচার পাবলিকেশনের যে বই আছে, আরো অনেক বই আছে, বাজারে অনেক বই আছে, অনেকের অনেক বই আছে, সবগুলো বই একসাথে করে অ্যানালাইসিস করে রিসার্চ করে আপনি পড়েন। আমি আপনাকে এটাই বলতাম। বাট এই কম সময়ে এসে আপনি যদি বেশি বেশি করে অ্যানালাইসিস করতে যান, তাহলে দেখবেন যে আপনি হয়তো অ্যানালাইসিস করে কিছু কিছু টপিক, কিছু কিছু চ্যাপ্টার শেষ করতে পারবেন, বাট সব কিছু শেষ করা আপনার দ্বারা সম্ভব হবে না, কেননা সময় যথেষ্ট কম। তো এই জন্য আপনি যেটা করতে পারেন, পড়ার সময় একই সাথে দুইটা গাইড আপনার কাছে যেহেতু আছে, দুইটাই খুলে বসলেন, যে উত্তরটা আপনার কাছে সহজ মনে হয়, ভালো মনে হয়, সেটা অ্যাকসেপ্ট করেন, বাকিটা রেখে দেন। আরো ভালো হয় একটা বই পড়েন, যে বই ভালো লাগবে সবকিছুই ভালো লাগবে, তো একটাই পড়েন। বেশি অ্যানালাইসিস করতে গেলে বেশি ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, কম সময়ে এই কাজটাই করতে পারেন। তবে যদি আপনি হচ্ছে যে নিজের মতো করে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ভালো থাকে, কম সময়ে বিষয়গুলো ভালো বোঝেন, তাহলে দুইটা থেকে পড়েন, বেশি মনে থাকবে। যত বেশি তথ্য থাকবে মাথায়, তত বেশি মনে থাকবে। আপনি এটা ভাই একটা কথা আছে। করতে পারেন। হ্যাঁ ভাই আমি এই জুলাই মাসের 1 তারিখ থেকে ভালো মতো পড়াশোনা করেছি। আজকে এর আগে প্রথম থেকে আমি হয়তো পোয়েট্রি যে পোয়েম পড়েছি বা প্রোজের যে গল্প সেগুলো পড়েছি, শর্ট ব্রিফ এগুলো হয়েছে, ব্রড কোয়েশ্চেনে এখন পর্যন্ত কখনো পড়িনি। তো এতদিনে এসে এই 16 দিনে ব্রড কোয়েশ্চেন পড়ার চেষ্টা করেও আমার কোয়েশ্চেনের লেন্থ খুব একটা হচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে শর্টগুলাও আমার ওই হাফ পেজ থেকে 1.5 পেজ, আর ব্রডগুলা 1 পেজ থেকে 1.5 পেজ যাচ্ছে। আমি চাইলেও হয়তো বেশি করতে পারছি না। আর এতদিন 16 দিন যে আমি একটানা পড়ছি, তাও আমার মনে হচ্ছে না যে আমার পড়া আগাচ্ছে, আমার ওই একটাতে মনে হচ্ছে ফিরে যাচ্ছে। এটার জন্য কি করবো ভাইয়া? আপনি একটা ভালো প্রশ্ন করছেন যে আমার পেজ নম্বর বাড়তেছে না। আমরা অনেকে একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করি, লালন করি, সেটা হলো যে যত বেশি পাতা লিখবো তত বেশি নম্বর পাবো, যত বেশি পাতা তত বেশি নম্বর। আসলেই কি তাই হয়? প্রশ্ন করা হলো আপনাকে এক অ্যাঙ্গেল থেকে, ভালোভাবে বুঝেন, কেউ কথা বলেন না। প্রশ্নে আপনার কাছে যে জিনিসটা জানতে চাওয়া হলো, আপনি সেই জিনিসটা উত্তর না লিখে, সেই জিনিসটা প্রেজেন্ট না করে, আপনি কোনো একটা কবিতা শুধুমাত্র সামারিটা লিখে দিলেন। জানতে চাওয়া হয়েছে এক বিষয়, আপনি সামারিটা লিখে দিলেন, আপনি সেখানে ভালো নম্বর আশা করতে পারেন? আমরা আশা করতে পারি না। এখন পেজ নাম্বার ডাজন্ট ম্যাটার। হোয়াই? কারণ পেজ নাম্বার আসলে এক একজনের এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। পরীক্ষা রুম থেকে বের হয়ে দেখবেন আপনার কোনো বন্ধু বা আপনার বান্ধবী আপনাকে বলতেছে আমি 6 পাতা লিখছি, আমি 7 পাতা লিখছি, আমি 8 পাতা লিখছি। আপনি ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো কারণ নাই, কেননা পেজ নাম্বার কম বেশি হতেই পারে। কারণ আপনাদের মধ্যে ধরেন আমাদের হুমায়রা বৃষ্টির আপুর হাতের লেখা অনেক বড় বড়, এই ভালোভাবে বুঝেন, ওনার হাতের লেখা অনেক বড় বড়, ঠিক আছে। আবার আপনাদের মধ্যেই ধরেন আমাদের ইরফান মিয়া ভাই, ইরফান মিয়ার হাতের লেখা অনেক ছোট ছোট। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাই যার হাতের লেখা বড় বড় তার বেশি পাতা লাগবে, নাকি যার হাতের লেখা ছোট ছোট তার বেশি পাতা লাগবে, নাকি দুজনেরই সমান পাতা লাগবে একই প্রশ্নের উত্তর লিখতে? না, যার লেখা বড় তার বেশি লাগবে। স্বাভাবিকভাবেই তো আমরা পেজ নম্বর দ্বারা কোনো কিছু সংজ্ঞায়িত করতে পারি না। আমরা বলতে পারি না যে এটা এত পাতা লিখবেন। কেউ যদি বলে তাহলে সে কিভাবে কোন লজিকে বলতেছে আমার বোঝে আসে না। আমি কোনোদিনও এই কথা বলি না যে আপনি এত পৃষ্ঠা লিখেন, আর কত পৃষ্ঠা আপনার লিখতে লাগবে। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে যে ভাইয়া আমার লেখার সাইজ যেরকমই হোক আমি কয় পাতা লিখবো? প্রশ্ন করেন, আমি উত্তরটা দিয়ে একটু লজিক্যালি বোঝার চেষ্টা করেন। আপনার বইয়ে, আপনার যে কোনো গাইডে, সেটা ফ্রেন্ডস হতে পারে, এফবিসি হোক, পিবিসি হোক, অথবা লেকচার পাবলিকেশন হোক,
অথবা সিয়াম পাবলিকেশন হোক, অথবা ডাক্তার এস সেন স্যারের, ডক্টর সেন স্যারের বই হোক, বা রামজি স্যারের উত্তর থেকে আপনি যাই লিখেন, উত্তরটা আপনার ততটুকুই হবে যতটুকু আপনার এই যে কোনো একটা বইয়ের একটা ব্রড কোশ্চেনের আনসার আপনি দেখে দেখে খাতায় লিখেন, দেখে দেখে আপনার খাতায় লিখেন। এই খাতায় লিখতে যতটা পাতা আপনার দরকার হচ্ছে, যতটুকু জায়গা আপনার দরকার হচ্ছে, ধরে নেবেন একটা ব্রড কোশ্চেনের আনসার লিখতে আপনার অতটুকু জায়গার দরকার হবে, বা অতগুলো পাতা আপনি লিখবেন। কথা বুঝাইতে পারছি? গুলা কিভাবে পড়বো, মানে কয়েকবার রিডিং দিয়ে মানে হয়ে যাবে নাকি? আমি এতদিনও ব্রড কোশ্চেন পড়িনি তো বুঝতে ভাই পারছি এখন না। আপনি আপনার প্রশ্নটা আসলে কি বলবো যে কতবার পড়লে হবে এটা বলা মুশকিল। আপনার এই 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 প্রশ্নের উত্তর আপনার 2বার পড়লে হয়ে যাওয়ার কথা, বুঝিয়েন আগে। 2বার পড়লে হয়ে যাবে তখন যখন আপনি এটা খুঁটায় খুঁটায় মনোযোগ দিয়ে পড়বেন প্লাস লিখবেন। আবার এই প্রশ্নের উত্তর আপনার 20বার পড়লেও হবে না। কি বলতেছেন ভাইয়া? 20বার পড়লেও হবে না। কখন? যখন আপনি হাতে মোবাইল রাখবেন, পড়তে পড়তে 2-4 বার উঠে উঠে এদিক সেদিক গেছেন, গল্প করছেন, আবার এসে 2টা লাইন পড়ছেন, হবে না। এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কত মনোযোগ দিয়ে কত ভালোভাবে বিষয়টা পড়ার চেষ্টা করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, লিখে লিখে পড়তেছেন নাকি পড়তেছেন না। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? জাস্ট লজিক্যালি সবকিছু চিন্তা করেন। এক একজনের ক্ষেত্রে বিষয়গুলো এক এক রকম। আমাদের সিচুয়েশন টু সিচুয়েশন বিষয়গুলো চেঞ্জ হয়ে যায়, ভ্যারি করে। আমি আপনাকে বলে দিলাম 5বার পড়লেই হবে, 5বার পড়লে হবে, এই 5বার পরে তো আপনার নাও হতে পারে, কারণ 5বার আপনি কিভাবে পড়ছেন এটার উপরে ডিপেন্ড করবে। তো এটা আপনি ভালো বুঝবেন যে আপনি কত ভালোভাবে পড়তেছেন, আপনার কত বেশি স্মরণে থাকতেছে, বা কয়বার পড়লে আপনি এটা মনে রাখতে পারতেছেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি এটা নির্দিষ্ট একটা নম্বর আমার পক্ষে বলা সম্ভব না। জি ভাইয়া শর্ট কোশ্চেন যেমন দেওয়া আছে 48টা, একটা হচ্ছে পয়েন্ট্রির উপর, আর শর্ট কোশ্চেন 48টা, পার্ট বি এর হচ্ছে 9 থেকে 10টা এরকম। এখন আর সি এর ক্ষেত্রে এরকম দেওয়া আছে, তো আমি কি সবগুলাই পড়বো? মানে যেমন পার্ট এ কে 38টা কোশ্চেনই পড়বো, শুধু বোর্ড কোশ্চেন গুলো পড়বো, যেগুলো বোর্ডে আসছে এগুলো পড়বো। এই যে পার্ট বি সি এর ক্ষেত্রে একই, আপনারা কি সবগুলাই পড়বো নাকি বোর্ড কোশ্চেন? আপনারা কি কেউ গ্যারেন্টি দিতে পারবে যে বোর্ড কোশ্চেনের বাইরে কোনো প্রশ্ন আসবে না? কোথাও লেখা আছে নাকি? অনেকেই বলবে যে শুধু বোর্ড কোশ্চেন গুলো বললেই হয়ে যাবে, প্রিভিয়াস এর প্রশ্নগুলো বললেই হয়ে যাবে। আমারে বলতে দেন, শুনেন সাজেশনে যেগুলো আছে, শর্ট সাজেশনে 5টা 10টা 15টা প্রশ্ন আছে বা 20টা প্রশ্ন আছে, এনাফ না। বুঝেন আগে কথাটা, এনাফ না। কেন এনাফ না? যদি রিসেন্ট কোশ্চেনগুলোর প্যাটার্ন দেখেন আপনারা ফার্স্ট ইয়ার বুঝবেন না, ধীরে ধীরে বুঝে যাবেন। কোশ্চেন এখন বেসিক থেকে ভিন্নভাবে হচ্ছে। প্রিভিয়াস ইয়ারের যে একটা ট্রেন্ড ছিল, সেই ট্রেন্ড থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় বের হয়ে আসতেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন, স্বাভাবিকভাবে সাধারণভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়তো আগে সেপ্টেম্বর মাসে ফার্স্ট উইকে পরীক্ষাটা আগায় আসলো, পরীক্ষাটা এগিয়ে এসেছে। তারা সিলেবাস চেঞ্জ করার বিষয়ে ভাবতেছে। তারা পরীক্ষা যে আগে হয়তো খাতা দেখার পর পুনর্মূল্যায়নের বিষয়টা, তারা বিষয়গুলো আপগ্রেড করতেছে। কোশ্চেন প্যাটার্নও যথেষ্ট আপডেট হচ্ছে, স্মার্ট হচ্ছে। তো আপনাকে এই বিষয়গুলো কনসিডার করতে হবে। ধরে নেন আপনি শুধু বোর্ড কোশ্চেনগুলো পড়ে গেলেন, আপনাকে বোর্ড কোশ্চেনগুলো শুধু পড়তে বললাম আমি, বোর্ড কোশ্চেন থেকে আসলো না, তখন কি করবেন? জাহিদ ভাইয়ের মনে মনে গালি দিবেন? তাই তো করবেন নাকি? গালি দিয়ে কি লাভ হবে? আপনার রেজাল্টটা চেঞ্জ হবে, খাতায় লিখে আসতে পারবেন তখন? পারবেন না। এই জন্য কিছু ব্যাকআপ আমাদের রেখে দেওয়া ভালো। একটা চ্যাপ্টার যেটা পড়বো, সেই চ্যাপ্টারের সবগুলো প্রশ্ন যদি একবার পড়ে ফেলা যায়, একবার মনে রাখা যায়, বা একটু দেখে নেওয়া যায়, তাহলে পরবর্তীতে সেই প্রশ্ন মুখস্থ না করলেও যদি ওই প্রশ্ন চলে আসে, আপনি লিখে আসতে পারবেন। আমার পড়ার প্যাটার্ন যেটা ছিল, আমি যদি একটু বলি, আমার পড়ার প্যাটার্ন ছিল, আমি টেক্সট পড়তাম, টেক্সটের পরে স্টাডি গাইডের সকল শর্ট নোট দেওয়া থাকে, অনেকগুলো শর্ট নোটগুলো সহ পড়ে ফেলতাম। এতে করে হয়তো কি আমার ওই টেক্সট সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট গ্রো করতো। টেক্সট বইয়ের অ্যানালাইসিসগুলো তো পড়তামই, পাশাপাশি এই শর্ট প্রশ্নগুলো একবার রিডিং করলেও আপনার মধ্যে খুব ভালো একটা কনসেপ্ট গ্রো করে। আমি মুখস্থ করতে বলতেছি না, জাস্ট রিডিং করেন। রিডিং করতে বেশি সময় লাগে না, 40 মিনিট 1 ঘন্টা সব রিডিং করে শেষ করে ফেলা যায়। দেখবেন আপনি কত কিছু জেনে যাচ্ছেন, এবং প্রশ্নের উত্তরগুলো যখন করতেছেন, ঘুরে ফিরে ওই ইনফরমেশনগুলো বারবার আসতেছে। আপনার প্রশ্নের উত্তর, আপনার মধ্যে যে ইনফরমেশনের ব্যাপারগুলো, এগুলো ডেভেলপ করবে অটোমেটিক্যালি। মুখস্থ করতে লাগে না, তো পড়লেই হয়ে যায়। সবগুলো বোর্ড কোশ্চেন করেন,
দেখবেন পুরো টেক্সটটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট হয়ে গেছে। তারপর সাজেশনে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো আসার মতো, ওইগুলো বেশি বেশি করে পড়েন, বেশি মনে থাকবে। আমি এই টেকনিক অবলম্বন করে আমার অনার্স জীবনের শেষ করেছি, ইতি ঘটিয়েছি, এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সবশেষে গিয়ে আমি আমাদের ডিপার্টমেন্টের মধ্যে ফার্স্ট হয়েছিলাম এই লজিক ফলো করে, এভাবে লিখেই। আল্লাহর রহমত, চেষ্টা করেছিলাম, এভাবে হয়েছিল। তো আপনারা ফলো করতে পারেন, আপনারা এটা ফলো করতে পারেন। হাওয়েভার আমরা শুরুই করতে পারলাম না, আমরা এখন শুরু করব। বেসিক বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল। হ্যাঁ, আর প্রশ্ন থাকলে ঝটপট করে ফেলেন, প্রশ্নগুলো নিয়ে তারপর আমরা পড়া শুরু করব। হ্যাঁ, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। রিডিং স্কিলের পার্ট সি এর যে প্রশ্নগুলো অর্থাৎ যে কবিতাগুলো আসে, এই কবিতাগুলো কি আমাদের কবিতার বই যে আছে ভলিউম 1 ভলিউম 2 এখান থেকে আমরা পাবো, নাকি এর বাইরেও হতে পারে? আপনাদের জানাই রাখি, আপনাদের রিডিং স্কিল যে কোর্সটা, এখানে আপনার এই রিডিং এর উপরে স্কিল কত বেশি এটা জাজ করা হয়। এটা জাজ করতে গিয়ে পরীক্ষায় অনেক সময় সিন পোয়েম আসে। সিন পোয়েম বলতে আপনার বইয়ে যেগুলো আছে সেগুলো অনেক সময় আনসিন পোয়েম আসে, অর্থাৎ অদেখা কবিতা, যেগুলো আপনি জীবনে দেখেন নাই, এই টাইপের কবিতা প্রশ্নে চলে আসে। তাহলে ভাইয়া কি হবে, আমাদের কি আসবে? আপনাদের কি আসবে এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আমরা যে সাজেশন দিব, আমরা সাজেশন যে দিব, আমরা যে পড়াবো, এখানে সিন পোয়েম আনসিন পোয়েম উভয় কবিতাগুলোই আমরা পড়াই দিব। এবং আশা করছি যা কিছু পড়াবো এর মধ্যে থেকে আসবে, যে বিষয়গুলো শেখাবো এর বাইরে থেকে কোনো কিছু লাগবে না আশা করছি। তো সিন আসুক আর আনসিন আসুক, আপনার কাছে সব কিছু সিন কবিতাই হবে, কেননা আপনাকে সব কবিতাগুলোই আমরা পড়াই দিব, সিন পোয়েমের সাথে আনসিনও। তো এখান থেকে কমন পাবেন আশা করছি। সেট ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। হুম। ভাই আমাদের চ্যাপ্টার ওয়াইজ স্যার সাজেশনে যে শর্ট কোয়েশ্চেন থাকে ওইগুলি করলে কি চলবে নাকি? চলবে। সেই সাজেশন তো হচ্ছে মাদার সাজেশন। এই সাজেশন থেকেই কম বেশি সবাই সাজেশন বানায়, কিছু এদিক সেদিক করে মডিফাই করে সবাই সাজেশন বানায়। ঠিক আছে, সোজা বাংলা কথা, আমরা এখান থেকে সাজেশন বানাই। তবে বিশেষ কিছু অ্যানালাইসিস করে নিজের কিছু বুদ্ধিমত্তা থেকে, কিছু জ্ঞান থেকে আমরা বিষয়গুলো মডিফাই করি, আরও ছোট করি, এবং সেখান থেকে কমন হয়ে যায়। ঠিক আছে, এর আগে হয়েছে, আশা করছি আপনাদের বেলা হবে। তবে যে যাই বলুক, আপাতত কি তাহলে ওইখান থেকে করলেই হ্যাঁ চলবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ সেট সাজেশন সেরা, Thank you. সেট সাজেশন সেরা। যে যাই বলুক, যত চাপাবাজি করুক, সেট সাজেশন থেকেই কম বেশি সবাই সাজেশন তৈরি করে, হ্যাঁ মডিফাই করে। নিজের কিছু ক্রিয়েটিভিটি অবশ্যই আছে, সবাই যে সাজেশন মানে সবার ক্রিয়েটিভিটি আছে। কারোটা কমন পড়ে, কারোটা পড়ে না। তো আমাদেরগুলো আলহামদুলিল্লাহ কমন পড়ে, বরাবরই পড়েছে, আশা করছি এবারও পড়বে, আমরা কাজ করতেছি। আর কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমরা পড়াশোনার দিকে যাই। আমরা ক্লাস শুরু করি। ওকে, তাহলে আমরা হ্যাঁ, আজকে আমাদের প্রশ্নগুলোতে গুরুত্ব দেওয়া উচিত ছিল। অনেকেরই অনেক ভয় ছিল, আশা করছি তাদের কনফিউশন, ভয়ের জায়গাগুলো দূর করতে পারলাম। আশা করছি তারা আগামীকালকে থেকে পড়তে বসবে। তাদের প্রিপারেশন শূন্য, তাদের কিন্তু বেশি পড়তে হবে। যাদের প্রিপারেশন 100%, আমাদের প্রিপারেশন বেচের যারা শিক্ষার্থী তাদের প্রিপারেশন কিন্তু 99% বা 100%ই বলতে পারি আমরা। আপনাদের সাথে তারাও যুক্ত আছে। তাদের একবার সব শেষ, একবার শেষ, তার আগে তো তারা পড়ছেই বেসিক বিষয়গুলো, এই প্রিপারেশন ব্যাচে আরেকবার শেষ, দুই ফেরা হয়ে গেছে বলতে গেলে। আবার এখন তারা আপনাদের সাথে রিভিশন দিবে সবগুলো বিষয়। তো তাহলে তাদের অবস্থা, আর যারা একদম শুরুই করে নাই, তার কি পরিমাণ পড়া পড়লে ওর সমান হইতে পারবে। ডিপার্টমেন্টের মধ্যে টপ হইতে গেলে ওই একজন আগে থেকে পড়তেছে, এত কিছু পড়ে ফেলছে, আর আপনি এখন শুরু করলেন, তাইলে আপনাকে কি স্পিডে দৌড়টা দিতে হবে চিন্তা করেন। আবার শুধু স্পিডে দৌড় দিয়ে একটু পরে যায় হুচট খায় পরে গেলে চলবে না, শেষ পর্যন্ত দৌড়াইতে হবে। তো সেভাবে করে নিজেকে প্রস্তুত করেন, পড়াশোনা শুরু করেন। আমরা চলে যাই আমাদের রাইটিং স্কিল, ইংলিশ রাইটিং স্কিল। হোয়াট ইজ রাইটিং? রাইটিং কি জিনিস? Writing is the act of composing a text. কোনো কিছু লেখা, কোনো কিছু বিষয় সম্পর্কে যে আমরা লিখি, আসলে এটাই হলো লেখা। এখন রাইটিং, এই রাইটিং বুঝতে গেলে আমাদের বেশ কিছু বিষয় বুঝতে হবে আগে। আমি শর্ট করে আলোচনাগুলো করে যাব, যা কিছু বলবো সব কিছুই গুরুত্বপূর্ণ। আমি খুব স্পিডে কথা বলতেছি, আপনাদের জন্যই, যাতে করে কম সময়ে বেশি কথা বলা যায়। এই জন্য আপনাদের অ্যাটেনশন 100% থাকতে হবে, তাহলে আমার এই জোরে কথা বলা
এত বেশি কথা বলা এটা সার্থকতা পাবে। কম সময়ে বেশি কিছু বলতে চাই, বেশি তথ্য দিতে চাই, বেশি করতে চাই। তো যেটা করতে হবে আমাদের এই যে রাইটিং রাইটিং, আপনি যখন কোনো কিছু লিখবেন, এই কোনো কিছু লিখতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় কনসিডার করতে হবে। কি কি বিষয় কনসিডার করতে হবে ভাইয়া? প্রথম বিষয় কনসিডার করতে হবে আপনি কার উদ্দেশ্যে লিখতেছেন, আপনি কার উদ্দেশ্যে লিখতেছেন, আপনি কার জন্য লিখতেছেন, বা কে আপনার লেখাটা পড়বে, আপনার অডিয়েন্স কে হবে, আপনার অডিয়েন্স কি হবে। দ্বিতীয় বিষয় যেটা আপনাকে কনসিডার করতে হবে সেটা হলো আপনি কোন উদ্দেশ্যে লিখতেছেন, অর্থাৎ আপনি যে লেখাটা লিখতেছেন এই লেখাটার উদ্দেশ্য কি। আপনি যে লিখতেছেন এই লেখাটা দ্বারা কাউকে কোনো তথ্য জানাইতে চান, আপনি যে লেখাটা লিখতেছেন এই লেখাটা দ্বারা কাউকে আপনি কোনো বিষয়ে সচেতন করতে চান, আপনি কাউকে আনন্দ দিতে চান, কাউকে হাসাইতে চান, কাউকে কাঁদাইতে চান, এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার লেখাটার পিছনে উদ্দেশ্যটা কি। তারপরে অডিয়েন্স ব্যাপার বললাম, অডিয়েন্স বলতে যে আপনার লেখাটা পড়বে, যে আপনার রিডার, যার জন্য আপনি লিখতেছেন, ইনার সম্পর্কে আপনার কমপ্লিট একটা ধারণা থাকতে হবে। কেন ভাইয়া? তার সম্পর্কে জেনে আমার লাভ কি? তার সম্পর্কে জানতে হবে এই জন্যই যে আপনি ধরেন একটা গল্প লিখতেছেন, আপনি যদি একটা স্টোরি লিখেন, একটা গল্প অথবা একটা পোয়েম, আপনি যাই লিখেন অথবা একটা প্যারাগ্রাফ লিখতেছেন, যা কিছুই লিখেন, আপনি যখন একটা একটা 10 বছরের বাচ্চার জন্য একটা প্যারাগ্রাফ লিখবেন তখন আপনার প্যারাগ্রাফের ভাষা, আর আপনি যখন ভার্সিটি পড়ুয়া একজন শিক্ষার্থীর জন্য একটা প্যারাগ্রাফ লিখবেন তখন আপনার লেখার ভাষা, আপনার লেখার স্টাইল কি একরকম হবে নাকি ভিন্ন রকম হবে? ভিন্ন রকম হবে। এই যে ভিন্ন রকম হবে, এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। আপনি একটা সিনেমা বানাবেন, এই সিনেমা আপনি কার জন্য বানাবেন? ইয়াং জেনারেশনের পোলাপাইনের জন্য, নাকি মধ্যবয়স্ক মানুষদের জন্য, নাকি হচ্ছে যে শিশুদের জন্য? এটা আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করে ওই টাইপের প্লট আপনাকে সেট করতে হবে, ওই টাইপের ভাষা আপনাকে ব্যবহার করতে হবে, ওই টাইপের ওয়ার্ডগুলো আপনাকে এখানে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, ওভাবে করে সাজাইতে হবে। তাহলে আপনি মার্কেট পাবেন, তাহলে আপনার লেখাটা গ্রহণযোগ্যতা পাবে, তাহলে আপনার সিনেমাটা গ্রহণযোগ্যতা পাবে। তাহলে এই বিষয়টা আমাকে কনসিডার করতে হবে। এখন অডিয়েন্স কনসিডার করতে গেলে আমাদের বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয়? আমাদের প্রথমে মাথায় রাখতে হবে এজ, অর্থাৎ আপনি যে অডিয়েন্সের জন্য লিখতেছেন, যার জন্য লিখতেছেন তার বয়স কেমন, সে শিশু নাকি কিশোর নাকি যুবক নাকি বয়স্ক কোনো মানুষ বা মধ্যবয়স্ক মানুষ, আপনাকে এটা চিন্তা করতে হবে। তারপর আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন মানুষের জন্য লিখতেছেন, কোন জায়গার মানুষের জন্য লিখতেছেন। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র বরিশালের মানুষের জন্য লিখেন তাহলে বরিশাল্লা ভাষা দিয়ে আপনি লিখতে পারেন। আপনি যদি শুধুমাত্র চিটাগাঙ্গের মানুষের জন্য লিখেন তাহলে ওই জায়গার ভাষা দিয়ে আপনি লিখতে পারেন। আপনি যদি পুরো পৃথিবীর জন্য লিখতে চান তাহলে পুরো পৃথিবীর জন্য লিখতে গেলে আপনার ভাষাটা কিন্তু ওইরকম হবে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে আপনাকে লিখতে হবে। আপনি যদি বাংলাদেশের জন্য, সম্পূর্ণ বাংলাদেশের জন্য লিখতে চান তাহলে আপনার ভাষাটা কিন্তু সেরকম হবে। কথা বুঝতেছেন? জি ভাইয়া। আমি খুব ফাস্ট বলতেছি, কথা কি অস্পষ্ট হয়ে যাচ্ছে নাকি আবার? ওকে, সেই সাথে আমাদের কনসিডার করতে হবে জেন্ডার কেন ভাইয়া? জেন্ডার দিয়ে আবার কি হবে? হতে পারে জেন্ডার দেখা গেছে আপনি শুধুমাত্র ছেলেদের জন্য লিখতে চান, হতে পারে শুধুমাত্র মেয়েদের জন্য লিখতে চান, হতে পারে শুধুমাত্র থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডারদের জন্য লিখতে চান, হতে পারে। তো আপনি যাদের জন্য লিখতে চান সেই অ্যাঙ্গেলে আপনার ভাষাটা হবে, তাদেরকে ঘিরে আপনার আলোচনা হবে। আপনি সবার জন্য লিখতে চান তাহলে সেভাবেই হবে। তাহলে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। দেন এডুকেশন কেন? এডুকেশন এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি যার জন্য লিখতেছেন সে কত বেশি পড়াশোনা করছে বা তার আসলে দক্ষতা কত বেশি। এখন ধরেন যে মধ্যবয়স্ক একজন মানুষের জন্য লিখতেছেন, বাট সে ক্লাস 1-2 পর্যন্ত পড়ছে, 3 পর্যন্ত পড়ছে, তারে যদি আপনি এই আপনার অনার্সে আপনি যে কবিতা বা যে প্রোজের যে প্রোজগুলো পড়তেছেন এই টাইপের প্রোজ যদি তারে পড়তে দেওয়া যায় ও পড়তে পারবে? পড়া সম্ভব হবে তার? না ভাইয়া। ও পড়তে পারবে না, ও তো পড়তেই চাইবে না, ধুর কি সব বুঝি না কি সব লিখছে, বাদ, পড়বে না। এই জন্য এডুকেশন এটা গুরুত্বপূর্ণ। দেন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি যার জন্য লিখতেছেন, যার উদ্দেশ্যে লিখতেছেন, তার ইন্টারেস্টটা কোন জায়গায়, সে কোন জিনিস পছন্দ করে, সে ধরেন সায়েন্স ফিকশন পছন্দ করে, আপনি যদি তার ভূতের গল্প লিখে দেন সে পড়বে? পড়তে চাবে না, ভাল লাগবে না, তার ভৌতিক গল্প ভাল লাগে না। তো আবার একজনের প্রেমের উপন্যাস পড়তে ভাল লাগে, আপনি যদি ওর যুদ্ধের কাহিনী পড়তে লাগাই দেন ও পড়তে চাবে? চাবে না। আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি যার জন্য লিখতেছেন সে কোন জায়গাটা পছন্দ করে। আপনি যদি এই জায়গাটা ধরে ফেলতে পারেন তাহলে আপনি তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবেন। ফর এক্সাম্পল, এই মডার্ন টাইমে যে সিনেমাগুলো চলতেছে এই সিনেমাগুলো কি বয়স্ক লোকজন দেখতেছে? যেগুলো সিনেমা ভাইরাল হচ্ছে, লাইক
কেজিএফ এর কথা যদি বলেন, সালারের কথা বলেন, নিশ্চয়ই আপনারা দেখেন এই টাইপের ছবিগুলো। বাংলাদেশে কিছুদিন আগে সাকিব খানের যে ছবিগুলো হইলো, আমি দেখি নাই যদিও, তো বয়স্ক লোক এই সিনেমাগুলো খুব বেশি একটা দেখবে না, তারা পছন্দ করবে না। ইয়াং জেনারেশন এরাই হচ্ছে মেইন টার্গেট, এরা ভায়োলেন্স পছন্দ করে, মারামারি পছন্দ করে, এগুলোই দেখানো হচ্ছে, তারা অ্যাকসেপ্ট করতেছে, তারা যাচ্ছে দেখতেছে। তো এই যে অডিয়েন্স টার্গেট করা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি যা কিছুই লিখেন না কেন, যে কোনো কিছুই লিখেন না কেন, লিখতে গেলে আপনাকে সর্বপ্রথম এই দুইটা বিষয় চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যদি এই দুইটা বিষয় ভালো মতো বুঝে আপনি কোনো কিছু লিখেন, তাহলেই আপনার লেখাটা গ্রহণযোগ্যতা পাবে। আপনি একটা ছোট গল্প লিখতেছেন, এই সব কিছু কনসিডার করে যদি লিখেন, গ্রহণযোগ্যতা পাবেন। আপনি একটা কবিতা লিখতেছেন, এই বিষয়গুলো কনসিডার করে লিখেন, আপনি গ্রহণযোগ্যতা পাবেন। আপনি কোনো কিছু নাই, হুদাই লিখলেন, কার জন্য লিখলেন, কেন লিখলেন, কিছু জানেন না, তাহলে দেখবেন যে আপনি আসলে মানুষের কাছে খুব বেশি একটা গ্রহণযোগ্যতা পাবেন না। তাহলে এই অডিয়েন্স পারপাস, কেন লিখবো, কি কি বিষয় থাকবে, এই যেটুকু বিষয় আলোচনা করলাম, ক্লিয়ার হলো? এবার আসেন, আমরা যখন কোনো কিছু লিখি, কোনো কিছু লিখতে গেলে আমাদের লেখার আসলে রাইটিং স্টেজের ধাপ থাকে কয়টা? রাইটিং প্রসেসের ধাপ হচ্ছে, আমরা প্রশ্নে ঢুকে গেলাম, শর্ট কোশ্চেন এই প্রশ্ন আসবে গুরুত্বপূর্ণ। আমরা যখন যা কিছুই লিখি না কেন, এই লিখতে গেলে আমাদের 5টা ধাপ অবলম্বন করতে হয়। কি কি? নাম্বার 1, এই একদম মুখস্থ করে ফেলবেন, সাথে সাথে পরে পড়বো, বাসায় পড়বো, কালকে পড়বো, এসব কিছু চলবে না, সাথে সাথে মুখস্থ করে শেষ। প্রি রাইটিং, তারপর পড়তে থাকেন, লিখবো আমি, আপনারা পড়তে থাকবেন, আমি লিখবো, আপনারা পড়তে থাকবেন, মুখস্থ করে ফেলবেন। এডিটিং, পাবলিশিং। রিভিশন হবে না? হ্যাঁ হবে, সমস্যা নাই। রিভাইজিং, রিভিশন একই কথা। একটু বোঝার চেষ্টা করেন। এই 5টা স্টেজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই 5টা স্টেজের উপরে প্রত্যেকটা স্টেজের আলাদা আলাদা করে, প্রত্যেকটা স্টেজের উপর আলাদা আলাদা করে ব্রিফ কোশ্চেনও হতে পারে। তো আমরা এখানে একই সাথে ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন কভার করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলেন আমরা খুবই মনোযোগ সহকারে প্রশ্নটা পড়ার চেষ্টা করি। আমাদের কোনো কিছু লিখতে গেলে 5টা ধাপ অবলম্বন করতে হয়, 5টা ধাপ ফলো করতে হয়। কয়টা ভাই? 5টা। খুব ভালোভাবে রিপিট করবেন। আমরা পড়তে বসছি, সিনেমা দেখতে বসি নাই, পড়তে বসছি, পড়বো, পড়ার সময় শুধু পড়া, পড়তে পড়তে খেলার স্কোর দেখা, পড়তে পড়তে বাংলাদেশে কোন জায়গায় যুদ্ধ হচ্ছে, কি ভার্সেস কি, এসব দেখার আজকে আমাদের এখন এই সময়ে কোনো টাইম নাই। আমরা এখন পড়তে বসছি, আমরা এখন পড়বো, আর সব কিছু অন্যদিকে যাক। প্রি রাইটিং, আপনারা নিশ্চয়ই এটা থেকে বুঝে যাচ্ছেন যে লিখার পূর্বের ধাপ প্রি রাইটিং, পূর্বে তারপর হচ্ছে লেখা। অর্থাৎ লিখার পূর্বে যে ধাপটা, আমরা কোনো কিছু লিখার আগেই আমরা যে বিষয়গুলো ভাবি, যে বিষয়গুলো কনসিডার করি, যে বিষয়গুলো চিন্তা করি, সেই ধাপটার কথা বলা হচ্ছে। অর্থাৎ আপনাকে একটা বিষয় লিখতে বলা হলো, কথার কথা আমরা আমরা ফয়সাল ভাইকে অথবা অথবা আমাদের নূর নবী ভাইকে একটা টপিক দিয়ে দিলাম। টপিক কি? যে ভাই আপনি আপনার এলাকা সম্পর্কে, আপনার গ্রাম সম্পর্কে লিখেন, ইয়োর ভিলেজ। আপনার টপিক হলো, একটা প্যারাগ্রাফ লিখবেন, টপিক হলো ইয়োর ভিলেজ। এখন আপনারা আমাকে একটু রেসপন্স করেন, ভাই আপনারা এটা লিখতে বললে আপনি সর্বপ্রথম কি করবেন? সরাসরি লিখতে শুরু করে দিবেন? চিন্তা করবে, আগে কিভাবে চিন্তা করবে। ওটার পরে কি লিখবো? কথা বলেন, এই কথা কয় না কেন এরা? ভাই আমার ক্লাসে ঠিক করবো কোন পয়েন্টে করে কোন পয়েন্টে হোটেলের সম্পর্কে, জায়গা ভিলেজের নাম, ভিলেজটা কোথায়, কত বড়, এরকম আগে ভাববো। হ্যাঁ, আরেকটা বিষয় বলে দিই, আমার ক্লাসে জয়েন করলে, প্রশ্ন করলে উত্তর দিয়েন। এই চুপ করে থাকা বিষয়টা আমার একদমই পছন্দ না। আপনারা ছোট বাচ্চা না, এই বয়সে এসে যদি হেজিটেশন কাজ করে, যে কথা বলবো লজ্জা লজ্জা লাগে, তাহলে মুশকিল। হেজিটেশন দূর করে ফেলেন, কথা বলেন। কথা বললে আপনারই ইমপ্রুভমেন্ট হবে, জড়তা কেটে যাবে, ভালো লাগবে।
যে সমস্যাগুলো মনের মধ্যে লুকায়িত অবস্থায় আছে সেগুলোর সমাধান পাবেন। প্রশ্ন করবেন, প্রশ্ন করলে উত্তর করবেন, রেসপন্স করবেন। প্রি রাইটিং, লেখার পূর্বের ধাপ। কোনো কিছু লেখার পূর্বে আমরা চিন্তা করব যে আমরা আসলে নোট করে নেন, নোট করেন। আমরা চিন্তা করব যে এখানে কোন কোন তথ্যগুলো ইনপুট করা যায়, অর্থাৎ আমরা তথ্য কালেক্ট করব। প্রথম কথা কি, তথ্য কালেক্ট করব, কোন কোন তথ্যগুলো এখানে দেওয়া যায়। ভিলেজ সম্পর্কে যদি চিন্তা করেন, আমাদের দেখা গেছে যে আমাদের আঞ্জুমান আরা আপুরে লিখতে বলা হলো, তো উনি চিন্তা করে আমার গ্রামে কি কি বিষয় লিখবো, আমার গ্রামটা কোন জায়গায় অবস্থিত, গ্রামে কোন নদীর পাশে আমার গ্রাম অবস্থিত, কতজন মানুষ আছে, গ্রামের মানুষজন কিরকম, ইত্যাদি ইত্যাদি, তাদের কি অনুষ্ঠান পছন্দ, কিভাবে তারা লাইফ লিড করে, ইত্যাদি বিষয়গুলো তিনি চিন্তা করবেন, তারপরে লিখবেন। তাহলে ফার্স্ট অফ অল যে বিষয়টা হলো সেটা হলো ইনফরমেশন কালেক্ট করা, ইনফরমেশন কালেক্ট করা, তথ্য সংগ্রহ করা। দ্বিতীয় যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে সেটা হলো ব্রেন স্টর্মিং করা। এটা আবার কোন ওয়ার্ড, ব্রেন স্টর্মিং। ব্রেন স্টর্মিং কি? ব্রেন স্টর্মিং ব্রড সেন্সে যদি আমরা চিন্তা করি বৃহৎ অর্থে, সেক্ষেত্রে একটা টিমে অনেকগুলো মেম্বার, কতগুলো ধরনের 5 জন 10 জন, 5 জন অথবা 10 জন, এই 10 জন মেম্বার মিলে একটা টিম করা হয়েছে। এই টিমে একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে আলোচনা করা হচ্ছে। তো এই একটা নির্দিষ্ট সমস্যা নিয়ে অনেকগুলো সমাধান হতে পারে। এই 10 জন মানুষ যার যার মতো করে নিজে নিজে চিন্তা করে 10 রকমের সমাধান বের করবে। এবং এই ব্রেন স্টর্মিং করার ক্ষেত্রে প্রত্যেকটা টিম মেম্বারের সমান গুরুত্ব দেওয়া হবে। কাউকে কোনো রকম কোনো রেস্ট্রিকশন বা সীমাবদ্ধতা দেওয়া হবে না। কাউকে বলা হবে না যে তুই চুপ থাক, তুই বেশি কথা বলতেছিস, তুই কথা বলিস না, না আমি বলতেছি। আমরা বন্ধু মহলে যে কাজ করি, এরকম কোনো ধরা বাঁধা নিয়ম বা কোনো সীমাবদ্ধতা থাকবে না। সবার অপিনিয়নগুলো এখানে কালেক্ট করা হবে বা নেওয়া হবে। নেওয়ার পরে এখান থেকে সর্বোচ্চ যে বেস্ট সলিউশন বা বেস্ট ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কালেক্ট করা হবে। ব্রড সেন্সে আমরা যদি ব্রেন স্টর্মিং চিন্তা করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে কয়েকজন মিলে কোনো একটা টপিকে এরকম তথ্য কালেক্ট করা, নতুন নতুন বিষয় চিন্তা করে নতুন কিছু তথ্য বের করা, এটা হলো ব্রেন স্টর্মিং। এখন একা একা যখন আমরা ব্রেন স্টর্মিং করবো, তখন এই নিজে নিজে অনেক রকম তথ্য অ্যানালাইসিস করে বিশেষ কিছু তথ্য আমরা কালেক্ট করব, সংগ্রহ করব, এই বিষয়টাকে ব্রেন স্টর্মিং বুঝবো আমরা। তাহলে প্রি রাইটিং স্টেজে আমরা যে কাজটা করবো, এখানে আমরা তথ্য কালেক্ট করব, অনেক রকম ইনফরমেশন এখানে আমরা কালেক্ট করব। সেই ইনফরমেশনগুলো আমরা সাজাবো। আমরা চিন্তা করব যে কোনটার পরে কোন ইনফরমেশনটা লেখা যায়, কিভাবে করে আমি প্রশ্নের উত্তরটা বা এই বিষয়টা সাজাবো, এটা ভাবা আমাদের শেষ। তারপরে কি করব, তারপর ধরেন আমাদের আব্দুস শুকুর ভাই তিনি একজনকে পছন্দ করতেন, হ্যাঁ, একজনকে পছন্দ হয়েছে। কি করবেন, প্রেমপত্র বা লাভ লেটার লিখবেন। কিভাবে লিখবেন, তিনি তথ্য কালেক্ট করছেন। কি তথ্য? তিনি যাকে পছন্দ করেন, তিনি তার সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। তিনি দেখেছেন যে কি কোন কোন বিষয়গুলো তিনি পছন্দ করেন। তার হয়তো বা গোলাপ ফুল পছন্দ, তিনি সেটা জানেন। তার হয়তো বা খোলা আকাশ পছন্দ, তিনি সেটা জানেন। এরকম বিশেষ কিছু তথ্য তিনি কালেক্ট করেছেন এবং তার আবেগ অনুভূতির জায়গাগুলো তিনি বুঝে নিয়েছেন। সেটা বোঝার পরে তিনি চিঠি লেখা শুরু করছেন যে তোমার এই চঞ্চলতা, খোলা আকাশের নিচে বসে থাকা, এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, তো যখন এরকম টাইপের বিষয়গুলো তথ্য কালেক্ট করার পরে লিখতেছে, সে কিন্তু লিখতেছে বা কবিতা আকারে সুন্দর করে ছন্দ করে লেখা শুরু করলো, ছন্দ আকারে লিখতেছে। তো 2-3 লাইন লেখার পর 4 নম্বর লাইনটা তার আর পছন্দ হচ্ছে না। তিনি অনেকগুলো লাইন লিখে ফেলছে, 8-10টা লাইন লিখছে, রিভিশন দিচ্ছে বা লেখাটা দেখতেছে, তো 3 নম্বর 4 নম্বর লাইনগুলো তার পছন্দ হচ্ছে না। তো এই যে তিনি এটা লিখলেন, ভালোভাবে বুঝেন, তিনি যে লেখাটা লিখলেন বা প্রেমপত্রটা বা প্রেমের কবিতাটা লিখলেন, এই কবিতাটা তিনি যে লিখে ফেললেন এলোমেলো ভাবেই, হ্যাঁ, এটা হলো কি, এটা হলো খসড়া বা ড্রাফটিং। তিনি ড্রাফট করলেন, খসড়া করার পরে তিনি আবারও যখন পড়তেছেন বা রিভিশন দিচ্ছেন, রিভাইজিং হচ্ছে তার, তিনি দেখতেছেন এই লাইনটা মনে হয় এভাবে না, একটু ঘুরাই পেঁচাই লিখি, এই লাইনটা বাদ দিয়ে দেয়, এখানে অন্য একটা লাইন দেই। এই যে এই লাইনটা বাদ দিয়ে দেওয়া, দাড়ি কমা চেঞ্জ করা, নতুন করে সাজানো, এই বিষয়টা যখন করতেছেন, এই নতুন কাজটা করা বিষয়টা, এটা হচ্ছে কি, এডিট, এটা হচ্ছে এডিটিং, ঠিক আছে। তিনি
তথ্যটা রিভাইজ দিয়ে নতুন করে সেটাকে সাজাচ্ছেন, সেটা হয়ে গেল এডিটিং। এডিটিং করার পরে ভুল সংশোধন করার পরে তিনি হচ্ছে যে আর তো কোনো ভুল থাকলো না, এবার তো মনের মতো হয়ে গেছে, তখন তিনি সেটা প্রকাশ করতেছেন, তখন তিনি সেটা যার উদ্দেশ্যে লিখেছেন তাকে তিনি পাঠিয়ে দিচ্ছেন। ঠিক আছে, তাহলে আমাদের লেখার ধাপ হচ্ছে এই পাঁচটা ধাপ কি কি? প্রথমত আমরা চিন্তা করব কোন কোন তথ্যগুলো দিব, কিভাবে কিভাবে সাজাবো, কিভাবে কিভাবে লিখবো। আমরা লেখা শুরু করলাম, বাট এই লেখাটাই যে ফাইনাল লেখা এরকম না, লেখার মধ্যে ভুল থাকতেই পারে। তো আমরা লিখলাম, লেখার পরে আমরা সেটাকে রিভিশন দিলাম, রিভিশন দিয়ে দেখতেছি এই জায়গায় দাঁড়িয়ে দিয়ে নাই, এই জায়গায় ক্যাপিটাল লেটার হইতো ক্যাপিটাল লেটার দিয়ে নাই, এই জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, এখানে আরো একটা সেন্টেন্স অ্যাড করা যেত, এখানে এই সেন্টেন্সটা বাদ দেওয়া যেত। রিভিশন দিয়ে আমরা এই বিষয়গুলো খুঁজে পেলাম। তো এগুলো তো আর এভাবে ভুল অবস্থায় রেখে দেওয়া যায় না, তো এগুলো ঠিক করতে হবে। এটা ঠিক করার জন্য আমরা এডিট করলাম, এডিট করে ঠিক করে ফেললাম। তো যখন ঠিক হয়ে গেল তখন তো সব ওকে, তখন আমরা সেটা পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের রাইটিং প্রসেসের হচ্ছে এই 5টা স্টেজ। আমরা 5টা স্টেজ কি বুঝতে পারছি? ভাইয়া আরেকবার বলেন, আমার কারেন্ট চলে গেছে। কে বলবে? কে বলতে ভালো করে বুঝাই দেন তো, কে পারে দেখি। ভাইয়া আমার কারেন্ট চলে গেছিল, আমি পাইনি। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ একজন বলেন, কে বলবেন? আমি বোঝাই দিব। হ্যাঁ, সুন্দর করে বলেন। আমরা যখন কোনো কিছু লিখি মানে রাইটিং এ বেসিক স্টেজ হলো 5টা, মানে 5টা ধাপে আমরা যে কোনো জিনিস লিখি। কোনো কিছু লেখার শুরুতে প্রথমে আমরা চিন্তা করি, বিভিন্ন তথ্য সংগ্রহ করি, কিভাবে কি করবো সেটা ঠিক করি, সেটা হলো প্রি রাইটিং। লেখার আগে আমাদের ধারণা বা তথ্য সংগ্রহ করা সবকিছু, এটা হলো প্রি রাইটিং। আর এরপরে আমরা খসড়াভাবে একটা জিনিস লিখি যে হ্যাঁ এইভাবে লিখবো, খসড়াভাবে একটা লিখি, সেটাকে বলা হয় ড্রাফটিং। তারপরে আমি যেটা লিখেছি সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা, বা আমার তথ্য ঠিক আছে, বা আমার লেখার কোনো ভুল আছে কিনা, সবকিছু আমি যখন মিলাই দেখি সেটা হলো রিভাইজিং। আর যদি দেখি যে আমার ভুল আছে তখন আমি সেটাকে ঠিক করি। ঠিক করার এই প্রসেসটা হলো এডিটিং। আর আমার লেখা যখন সম্পন্ন হয়ে গেছে তখন আমি এটা কারো কাছে পাঠালাম, বা আমার পাবলিশ করার থাকে পাবলিশ করলাম, সেটা হলো পাবলিশিং। এটা হলো 5টা স্টেজ: প্রি রাইটিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং আর পাবলিশিং। হয়েছে সবার ক্লিয়ার? আপনাকে অনেক ধন্যবাদ, সবার ক্লিয়ার হয়েছে এবার? আলোচনা বোঝা যাচ্ছে তো নাকি? নাকি বিরক্ত লাগতেছে আলোচনা? জাহিদ ভাইয়ারে বিরক্ত লাগতেছে নাকি? এই বিরক্ত লাগলেও ক্লাস করেন। আজকে থেকেই শুরু করতেন। হ্যাঁ, দেয়ালে পিঠ থেকে গেছে, বিরক্ত লাগলেও জোর করে ক্লাস করেন। আমি জানি আমার ক্লাস আপনাদের বিরক্ত লাগবে, বরাবরই সবারই বিরক্ত লাগে, জোর করে হলেও ক্লাসগুলো করেন। হ্যাঁ, কি হচ্ছে ভাইয়া? নুর নবী ভাই, ভাইয়া রাইটিং স্কুলের ক্লাস ওকে। আমি কিন্তু অনেক হেসে খেলে ক্লাস নেই, আমি এত ফাস্ট যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্যই। হ্যাঁ, যারা সিনিয়র আছে, যারা আগে থেকে আছে, তারা হয়তো জানে যে আমি অনেক মজা করে পড়াই, মজা করে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, চেষ্টার কোনো কমতি থাকে না, এবং যথেষ্ট তথ্য দেওয়ার চেষ্টা করি। একটা ক্লাস নিতে আমার প্রচুর শ্রম দিতে হয়। সেই একই টপিক দেখা গেছে আমি এই যে আজকের যে টপিকে আলোচনা, এই টপিক যে আমি কতবার পড়াইছি হিসাব নাই, 10-15 বার বেশি হয়তো বা হবে যে আলোচনা আমি করতেছি। বাট তারপরেও প্রত্যেকবার আলোচনার আগে আমার দেখতে হয়, বই দেখতে হয়, চিন্তা করতে হয় নতুন নতুন কিছু দেওয়া যায় কিনা, নতুন করে কিছু প্রেজেন্ট করা যায় কিনা। আমি চেষ্টা করি আমার দিক থেকে সর্বোচ্চটা, এবং আশা করছি আপনারা বেনিফিটেড হবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। আজকে তো জাস্ট আমরা অনেক গল্প করলাম, আলোচনা করলাম যে কীভাবে কী করব, যখন তথ্যগুলোর গভীরে চলে যাব আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এবার সামনের দিকে যাওয়া যাক। আমরা যে পড়ি 5 স্টেজ গেল, আশা করছি বুঝে গেছেন। আমরা যে কোনো কিছু পড়ি, এই পড়াও কিন্তু অনেক রকম হইতে পারে না? কে
কিরকম? পারে। একটা হলো জোরে জোরে পড়া, একটা হলো আস্তে আস্তে পড়া, একটা উ উ এভাবে টেনে টেনে পড়া, হ্যাঁ, আর একটা হলো রাতের মধ্যে ঘুমাইতে ঘুমাইতে বিছানা থেকে পড়ে যাওয়া, নাকি বিছানা থেকে পড়া, এটাও তো একটা পড়া। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি আমরা অনেক উপরে উঠছি, হ্যাঁ, উপর থেকে বিল্ডিং থেকে দেখা গেছে পড়ে গেলাম, কোনোভাবে পড়ে গেলাম, পরে যাই কি হয় বিছানায় লাফায় উঠলাম, দেখলাম আরে সর্বনাশ, আমি তো কই থেকে পড়লাম, মনে হয় মরে গেলাম, দেখি না বিছানাতে আছে, আরে বেঁচে গেছি, যাক একটু ভয় পাইলাম, এরকম হয় না? তো এই পড়ার কথা বলতেছি না আমি, যে পড়াগুলোর কথা বললাম এই কোনো পড়াই আমরা পড়তে চাই না। আমরা পড়তে চাই পড়ার পদ্ধতি, অনেক রকম পড়া আছে। কিরকম? একটা পড়া হলো যে একটা টেক্সট থেকে, একটা টেক্সট বা একটা প্যারাগ্রাফ থেকে মেইন তথ্যটা খুঁজে বের করা, মানে মেইন সামারিটা খুঁজে বের করা যে কি বলতে চাইছে আসলে। আরেকটা পড়া আছে যে একটা প্যারাগ্রাফ বা একটা একটা টেক্সট থেকে একটা স্পেসিফিক তথ্য খুঁজে বের করা, ঠিক আছে? তাহলে এই যে দুই রকমের পড়া, এই দুই রকমের পড়ার মধ্যে কোন পড়াটাকে কোন পড়া বলা হয় বলেন তো? স্কিমিং এন্ড স্ক্যানিং। কোনটা কি? যেটা উপর উপর পড়া সেটা স্কিমিং, আর যেটা ভেবে চিন্তে বিশ্লেষণ করে পড়া সেটা স্ক্যানিং। আমরা তো দেখলাম প্রুফ রিডিং। প্রুফ রিডিং কি? প্রুফ রিডিং হলো মানে কোনো লেখাকে ঠিক করার, মানে সেটা কোনো টাইপিং মিস্টেক আছে কিনা বা গ্রামাটিক্যাল স্পেলিং মিস্টেক আছে কিনা এটা ঠিক করার যে প্রসেস, এটা হলো প্রুফ রিডিং। ভেরি গুড। আমরা কোনো কিছু লিখলাম, লিখলাম বা কোনো কোনো বইয়ে আমরা পড়তেছি, সাধারণত কোনো কিছু লেখার লাস্ট স্টেজ হলো প্রুফ রিডিং। কোনো কিছু লিখলাম, লেখার পরে সেখানে কোনো ভুল থেকে গেল কিনা, কী রকম ভুল? টাইপিং মিস্টেক, স্পেলিং বা বানান ভুল, ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশনে কোনো ভুল আছে কিনা, ঠিক আছে? এই বিষয়গুলো যে আমরা খুঁজে বের করি, সেখানে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলো কিনা, এই বিষয়গুলো খুঁজে বের করার জন্য, অর্থাৎ এই টাইপের ভুলগুলো খুঁজে বের করার জন্য যে পড়াটা পড়া হয় বা যেভাবে আমরা পড়ি, এই পড়াটাকেই বলা হচ্ছে প্রুফ রিডিং। আমি ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া। কারো সমস্যা? তাহলে আমাদের এ পর্যায়ে সাদিয়া রফিক বলবে প্রুফ রিডিং বিষয়টা কি। হ্যালো, রাহা হক বলেন। মারিয়া হাত তুলছে, বলেন। বলেন ভাইয়া আমি বলি, বলেন। বলেন, চুপ থাকে গেলেন কেন? আচ্ছা, কোনো ভুল খুঁজে বের করা, একটা লেখার পরে সেটার গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থেকে গেছে কিনা, দাড়ি কমা, ফুল স্টপ, বানান ভুল, গ্রামাটিক্যাল ভুল, এই সকল ভুলগুলো খুঁজে বের করার জন্য যে পড়াটা হয় এটারে বললাম আমরা প্রুফ রিডিং। এরপরে আসেন স্কিমিং। স্কিমিং কি? স্কিমিং কি? স্কিমিং ইজ দ্য প্রসেস অফ রিডিং with the purpose of getting only the main ideas and general overview of a piece of writing. অর্থাৎ স্কিমিং হচ্ছে একটা নির্দিষ্ট কোনো টেক্সট পড়া, যেই টেক্সটটা পড়ে সেই টেক্সটটার মধ্যে মেইন আইডিয়াটা কি বলা হয়েছে, অর্থাৎ মেইন কথাটা কি, এই আইডিয়াটা খুঁজে বের করার জন্য যে পড়া হয়, অর্থাৎ রিডিং পড়া, এই পড়াটাকে বলা হচ্ছে স্কিমিং। অর্থাৎ আপনি খুব গুরুত্ব দিয়ে প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা সাল পড়তেছেন না। মুক্তিযুদ্ধ, আপনার টপিক হলো মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধে কি হয়েছে, কিভাবে হয়েছে, আপনি এটা জাস্ট দেখতে যাচ্ছেন, এখানে কত লোক মারা গেল, কোন কোন তারিখে কে কি কোন কোন ঘটনা ঘটলো, এত কিছু জানার দরকার নাই। ওভারঅল মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার একটা ধারণা বা মেইন যে আইডিয়াটা সেটা পাইলেই চলবে, ঠিক আছে? তো এই টাইপের যে পড়া, মেইন আইডিয়াটা পাওয়ার জন্য পড়া হয়, এই টাইপের পড়াটাকে আমরা বলতেছি স্কিমিং। নেক্সট স্ক্যানিং। স্ক্যান কি?
আমরা কোনো কিছু স্ক্যান করে মেইন তথ্যটা, মেইন জিনিসটা খুঁজে বের করে নিয়ে আসি। আমরা সাধারণত মোবাইলে যে স্ক্যানার আছে, এই স্ক্যানারটা কিসের জন্য ব্যবহার করি? কারো ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করার জন্য নাকি? জি ভাইয়া। এই জায়গাতে এটা কাজ হয়, অন্য জায়গায় খুব বেশি একটা ব্যবহৃত হয় না, তাই তো? জি ভাইয়া। তো এই যে মেইন একটা তথ্য বের করার জন্য স্ক্যান করা হয়, কি তথ্য? ওয়াইফাই এর পাসওয়ার্ড। ঠিক একইভাবে আমাদের কোনো একটা টেক্সট বা প্যারাগ্রাফ থেকে স্পেসিফিক একটা তথ্য খুঁজে বের করার জন্য যে পড়াটা আমরা পড়ি, এই পড়াটাকে বলা হচ্ছে স্ক্যানিং। কিরকম ভাইয়া? ধরেন প্রশ্ন করা হলো, আপনাকে টেক্সট দিয়ে দেওয়া হয়েছে, টেক্সটের মধ্যে ভাষা আন্দোলন সম্পর্কে বলা হয়েছে। তো এই ভাষা আন্দোলন কয় তারিখে হচ্ছে যে আমাদের যে শহীদ হয়, কত ফেব্রুয়ারি যেন? 21শে ফেব্রুয়ারি। তো প্রশ্ন আপনাকে বলা হয়েছে যে কত তারিখে হচ্ছে যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথার কথা প্রশ্নটা করা হয়েছে এরকম, টেক্সট অনেক বড়, লাইন আছে শত শত। তো এখান থেকে আপনারা প্রশ্ন করা হয়েছে যে কত তারিখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তো আপনি পুরো টেক্সটটাতে জাস্ট এই লাইন করবেন যে আচ্ছা এটাতে নাই, এটাতে নাই, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটাতে নাই, এটাতে নাই, এটাতে নাই। ও এখানে পেয়ে গেছে 21 ফেব্রুয়ারি। তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আপনি খুঁজে পাইলেন। তাহলে এই লাইনগুলোকে জাস্ট দেখে গেলেন, খুব গুরুত্ব দিলেন না, অ্যাভয়েড করে গেলেন। এই একটা লাইন গুরুত্বের সাথে খুঁজলেন। এই পুরো টেক্সট থেকে একটা মেইন তথ্য এভাবে খুঁজে বের করা, স্ক্যান করে আবার খুব গুরুত্বের সাথে একটা তথ্য খুঁজে বের করার জন্য যে পড়াটা, এই পড়াটাকে আমরা বলতেছি স্ক্যানিং। ক্লিয়ার? জি ভাইয়া। যারা লাইভে আছেন কি অবস্থা একটু বলেন তো, আলোচনা বোঝা যাচ্ছে নাকি যায় না? ক্লিয়ার হয়েছে কিনা? কোনো সমস্যা থাকলে বলেন। এরপরে আসেন প্লাজারিজম। প্লাজারিজম কি? প্লাজারিজম হচ্ছে নকল করা, কপি করা। কারো একটা লেখা আপনি নিজের নামে, তার সোর্স না দিয়ে নিজের নামে চালিয়ে দিলেন, তাহলে এটা হয়ে গেল নকল করা বা চুরি করা, যেটা একটা শাস্তিযোগ্য অপরাধ। আর কিসের ক্ষেত্রে এটা হইতে পারে? কোনো একটা বইয়ের তথ্য আপনি সরাসরি নিয়ে আপনার বইয়ে লিখলেন, ভালো কথা লিখতেই পারেন, কিন্তু আপনি যার বই থেকে নিয়েছেন তার কোনো ক্রেডিট দিলেন না, তার কথা মেনশন করলেন না, বা তার কথা উল্লেখ করলেন না, এই লেখাটা আপনি আপনার নিজের বলে চালাই দিলেন, তখনই সেটা হয়ে গেল প্লাজারিজম। আপনি কারো একটা ক্লাস নোট আপনি নিজের বলে চালাই দিলেন, প্লাজারিজম। কোনো এক স্যারের ভার্সিটির ক্লাস নোট চালাই দিলেন, প্লাজারিজম। কোনো একটা ওয়েবসাইটের কোনো একটা ব্লগ থেকে ইনফরমেশন নিয়ে আপনি নিজের বলে চালাই দিলেন, প্লাজারিজম। তাহলে প্লাজারিজম হচ্ছে কি? চুরি করা। কি চুরি করা? কারো তথ্য চুরি করা, অন্যের তথ্য চুরি করে নিজের নামে চালাই দেওয়া, এই বিষয়টাকে বলা হচ্ছে প্লাজারিজম। প্লাজারিজমের বেসিক বিষয় আমরা বুঝতে পেরেছি। এটা কি কপির মতো? তো প্লাজারিজম হচ্ছে ডুপ্লিকেটিং ওয়ান রাইটার্স ল্যাঙ্গুয়েজ এন্ড আইডিয়াস বাই আনাদার রাইটার ইজ কল্ড প্লাজারিজম। অন্য কোনো রাইটারের লেখা নিজের আরেক রাইটার নিজের বলে চালাই দিছে, এটা হচ্ছে প্লাজারিজম। ঠিক আছে? তাহলে এটা হলো প্লাজারিজম। এখন এই প্লাজারিজম যেহেতু শাস্তিযোগ্য একটা অপরাধ, একটা খুবই খারাপ কাজ, অনেকে এই কাজ করে, তো এই কাজটা আসলে করা উচিত না, এটা করা উচিত না। যদি কারো নোট আপনার পছন্দ হয়, আপনি একটা নোট বানাচ্ছেন, বড় সড়ো একটা নোট বানাচ্ছেন, তো কারো একটা তথ্য আপনার পছন্দ হয়েছে, সেটা আপনি আপনার বইয়ে মেনশন করতে চান বা লিখতে চান, সেক্ষেত্রে যার বই থেকে বা যে ওয়েবসাইট থেকে বা যেই স্যারের নোট থেকে নিয়েছেন, তাদের নামটা মেনশন করা উচিত, তাদের নামটা মেনশন করতে হবে, তাহলে আপনি প্লাজারিজম অ্যাভয়েড করতে পারবেন। নাম্বার 1 প্রশ্ন আসতে পারে, প্লাজারিজম কিভাবে অ্যাভয়েড করা যায়? একটা বুদ্ধি দিয়ে দিলাম। নাম্বার টু অপশন হচ্ছে যে আপনি সরাসরি কারো লেখা কপি করার থেকে বরং অনেক মানুষের অনেক লেখা পড়ে অনেক রকম আইডিয়া আপনি পাবেন। তো ওদের লেখা থেকে সরাসরি কপি না করে ওদের লেখা থেকে আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা সেটাকে মডিফাই করে নিজের মতো করে প্রেজেন্ট করেন, তাহলে সেখানে প্লাজারিজম অ্যাভয়েড করা পসিবল হবে। কথা বুঝতেছেন? তাহলে প্লাজারিজম কিভাবে করে আমরা অ্যাভয়েড করতে পারি? অন্য লেখা দেখে ধারণা নিয়ে এই টপিকের নিয়ে অনেকগুলো বই পড়ার পর যখন নিজের একটা নিউ আইডিয়া হয়,
তখন ওইটার ভিত্তিতে লিখা থাকলেই মানে লিখলেই সেকারিজমটা অ্যাভয়েড করা যায়। তাহলে আমরা এখানে দুইটা কথা বললাম, অথবা যার লেখা তার নাম মেনশন করে দিতে হবে। আমরা এখানে দুইটা কথা বললাম, মেইন দুইটা কথা হলো যে আমরা যদি কারো সোর্স থেকে লিখি, কারো বই থেকে লিখি, কারো নোট থেকে লিখি, কোনো ওয়েবসাইট থেকে লিখি, তাহলে যেখান থেকে তথ্যটা নিয়েছি সেটা ঠিকঠাকভাবে সেই রিসোর্সের নাম বা সেই রাইটারের নাম অর্থাৎ যেখান থেকে নিয়েছি সেই জায়গাটা আমাদের মেনশন করতে হবে সঠিকভাবে। এটা করলে প্লাজারিজম অ্যাভয়েড করা যাবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা সরাসরি কারো লেখা কপি না করে নিজের ক্রিয়েটিভিটি দ্বারা, নিজের আইডিয়া দ্বারা সেটাকে নতুনভাবে প্রেজেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা প্লাজারিজম অ্যাভয়েড করতে পারবো। তাহলে এই দুইভাবে আমরা প্লাজারিজম অ্যাভয়েড করতে পারি, বুঝছে? বলেন যে থিওরিজমে ওকে, তাহলে প্লাজারিজম হয়ে গেল, প্লাজারিজম কিভাবে অ্যাভয়েড করা যায় সেটাও হয়ে গেল। একই সাথে আরেকটা বিষয় বলে দেই, সেটা হলো বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফি হলো কি, গ্রন্থ পঞ্জিকা বা গ্রন্থের বিবরণী। আপনি এই যে প্লাজারিজম অ্যাভয়েড করার জন্য আপনার বইয়ে কোন কোন বই থেকে, কোন কোন রাইটার থেকে তথ্য নিয়েছেন, এই তথ্যগুলো যে মেনশন করে দেওয়া বা বইগুলোর নাম যে মেনশন করে দেওয়া হয়, এই মেনশন করে দেওয়া বা গ্রন্থের বিবরণ দেওয়ার বিষয়টাকে, এটাকে বলা হয় বিবলিওগ্রাফি। ঠিক আছে? যেমন আপনাদের এই বই, আপনারা তো ফার্স্ট ইয়ারদের হাতে এবার আমরা বই দিতে পারছি না, আমরা পিডিএফ দিব, আপনারা সেটা প্রিন্ট করে নেবেন। আমরা পিডিএফ দিব, আপনারা সেটা প্রিন্ট করে নেবেন, তাহলে পড়তে সুবিধা হবে। আপনাদের থার্ড ইয়ারদের জন্য বই, যে বইটার ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, খুবই পছন্দ করছে সবাই, আমরা খুবই পরিশ্রম করেছি এই বইটার জন্য, খুবই চেষ্টা করেছি সহজ করার, ভালো করার, এবং শিক্ষার্থীরা খুবই পছন্দ করছে। তো এখানে যদি আপনারা দেখেন, আমি জানি না লেখা বোঝা যাবে কিনা, বিবলিওগ্রাফি, কোন কোন বই থেকে তথ্যগুলো নিয়ে আমরা এই বইটা পরিমার্জন সংশোধন করেছি, তথ্যগুলো অ্যাড করেছি বা প্রেজেন্ট করেছি, আমরা সেটা মেনশন করে দিয়েছি, বইয়ের নামগুলো, ঠিক আছে, রাইটারের নামগুলো। তো এটা বিবলিওগ্রাফি। যখন আপনি এটা করবেন তখন আপনি আর প্লাজারিজম করলেন না। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কয়েকটা বিষয় আমরা শিখে ফেললাম। আমরা একটু রিভিশন করবো, মেলা রাত হয়ে গেছে, মোটামুটি 11টা বাজতে চলো। হ্যাঁ, আমরা শুরু করছি সেই 9টায়। ভাই আমার একটা কোশ্চেন ছিল, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 9টায় শুরু করছি রে ভাই, 11টা বাজতে যাচ্ছে। বলুন বলুন বলুন। ভাইয়া এই বইয়ের লিঙ্কটা আমি কিভাবে পাবো? আমি তো গ্রুপে অ্যাড নাই। কোন বইয়ের? এই এই বইয়ের? থার্ড ইয়ার। এটা? আচ্ছা সরি, আমার কিন্তু দ্যাট ডিস্টারবেন্স। আচ্ছা, এই বই নাই, আপনাদের পিডিএফ দেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে প্রত্যেকটা কোর্সেরই, কোনো চিন্তার কারণ নেই। পরীক্ষার রুটিন দিয়ে দিছে, আমরা সাজেশন প্লাস পিডিএফ নিয়ে কাজ করতেছি, কাজ তো করাই আছি বেসিক্যালি, আমরা তো বইয়ের কাজ করেছিলাম। আর সত্যি কথা বলতে আমরা ফার্স্ট ইয়ারের বইয়ের কাজ 90%-এরও বেশি শেষ করছিলাম, পরে আমরা এটাকে বন্ধ রাখছি দুইটা কারণে। একটা হলো আমাদের কাছে টাকা ছিল না, টাকা ম্যানেজ করতে পারি নাই। আরেকটা কারণ হলো যে সিলেবাস পরিবর্তনের একটা বিষয়ে আমরা শুনতে পাচ্ছি গুঞ্জন, সিলেবাস যদি ফার্স্ট ইয়ারে চেঞ্জ হয়ে যায় তো এখানে একটা ব্যাপার থাকবে। এই দুই কারণে আমরা ফার্স্ট ইয়ারদের আসলে আপনাদের বইটা রেডি করতে পারি নাই। যাই হোক, আপনাদের পিডিএফ দিব, সমস্যা নাই। আমরা সেকেন্ড ইয়ারে বই পাবো তো? সেকেন্ড ইয়ারের বই একদমই প্রায় রেডি, আমরা সেগুলো এখন ঘোষা মাজা করতেছি, কোনো ভুল আছে কিনা, টাইপিং মিস্টেক থাকতেছে কিনা, এগুলো নিয়ে কাজ করতেছি। তো আশা করছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আপনারা সেকেন্ড ইয়ারে বই পেয়ে যাবেন। তো হয়, এবার আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, আমরা শুরু থেকে আলোচনা শুরু করেছি, 9টা 5 বা 8-এ। আমরা শুরুতেই হচ্ছে পরীক্ষা নিয়ে আলোচনা করলাম, কিভাবে শুরু করব, কিভাবে আমাদের এই জার্নিটা চলবে, আমরা আলোচনা করেছি। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা প্রতিদিন পড়াশোনা করব, কোনোভাবে সময় নষ্ট করব না, কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। আমরা চিন্তা করেছি আমাদের বাবা মারা আমাদের জন্য কত কত পরিশ্রম করছে, আমরা তাদের পরিশ্রমের মূল্য আসলে দিতে চাই, তাদেরকে ধোঁকা দিতে চাই না, তাদেরকে অবহেলা করতে চাই না। আমরা তারপরে আলোচনা করলাম যে কিভাবে একজন উইনার হয়, একজন লুজার হয়। আমরা সবাই ভালো করতে চাই, কিভাবে ভালো করব, কিভাবে নিজেকে রিমোটিভেটেড করব, কিভাবে আমরা আমাদের প্রত্যেক দিন পড়াশোনার মধ্যে থাকবো, কিভাবে চেয়ার টেবিলে থাকবো, আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা শুরু গেলাম, আমরা সিলেবাস নিয়ে টুকটাক আলোচনা করলাম,
সাবজেক্টগুলোতে কীভাবে গুরুত্ব দেবো, কোন কোন জায়গাগুলোতে আমাদের ভুলগুলো হয়, কীভাবে আমাদের রেজাল্ট খারাপ হয়, কীভাবে ভালো করতে পারি আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করলাম রাইটিং স্কিল কোর্স নিয়ে। রাইটিং স্কিল কোর্সের শুরুতেই আমরা আলোচনা করেছি আমাদের কোনো কিছু লিখতে গেলে দুইটা বিষয় কনসিডার করতে হয়। নাম্বার 1 হলো অডিয়েন্স, নাম্বার 2 হলো পারপাস। পারপাস। আমরা অডিয়েন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আমরা পারপাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। অডিয়েন্সের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো কনসিডার করবো আমরা সেগুলো বেশি জেনেছি। আমরা পারপাসের ক্ষেত্রে কোন কোন রকম পারপাস হতে পারে আমরা সেগুলোও কিন্তু আলোচনা করে ফেলেছি। এটা আলোচনা করার পরে আমরা চলে গেলাম রাইটিংয়ে। রাইটিং বিষয়টাকে আমরা আলোচনা করেছি। রাইটিং কোনো কিছু লিখতে গেলে আমাদের কয়টা ধাপ অবলম্বন করতে হয়? কয়টা ধাপ? 5টা। এই 5টা ধাপ কি কি? 5টা ধাপ কি কি? এই 5টা ধাপ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। প্রি রাইটিং কি, প্রি রাইটিং এর মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে, কিভাবে কিভাবে কাজ করে আমরা আলোচনা করেছি। প্রি রাইটিং এর পরে আমরা ড্রাফট করব, ড্রাফটের মধ্যে কিরকম কি হয়, কিভাবে হয় আমরা আলোচনা করলাম। তারপর আমরা রিভাইজ করব, রিভিশন দেব। রিভিশন দিয়ে যে ভুলটুলগুলো পাওয়া যাবে সেগুলো আমরা ঠিক করব, অর্থাৎ এডিট করব। এডিট করার পরে আমাদের লেখাটা কমপ্লিট হয়ে গেল, আমরা তখন এটা পাবলিশ করব। তো এই 5টা ধাপ নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে আমরা আলোচনা করলাম আমাদের অনেকগুলো রিডিং স্টাইল থাকতে পারে, অনেকভাবে পড়া যায়। তার মধ্যে একটা হলো প্রুফ রিডিং। প্রুফ রিডিংটা যেন কি ছিল? লেখার মধ্যে কোনো ভুল আছে তোমার গ্রামার একটা ভুল থাকলে, গ্রামার কিংবা পেপার নাম্বার, পাংচুয়েশন, স্পেলিং এগুলো ভুল সংশোধন করতে হবে। আচ্ছা, তো প্রুফ রিডিং। তারপরে আমরা পড়লাম স্কিমিং। স্কিমিং কি? কোনো একটা টেক্সটকে ভাষা ভাষা করে পড়া। স্ক্যানিং। নিউমিডিয়াটা কালেক্ট করা। স্ক্যানিং মানে উপর উপরে পড়া। কোন একটা টেক্সটের থেকে যে একটা নির্দিষ্ট ইনফরমেশন যদি বের করতে চাই তখন বিবলিওগ্রাফি। এটা হচ্ছে যে গ্রন্থ পঞ্জিকা এবং গ্রন্থ বিবরণী মেনশন করে দিতে হবে। ব্রেইনস্টর্মিং। একটা গ্রুপের মধ্যে কিছু আইডিয়া একসাথে তাদের সকলের গ্রুপের মধ্যে আলোচনা এবং সবার থেকে আইডিয়া এবং সাজেশন নেওয়া। প্লাজারিজম। অন্যের লেখা এবং লেখা চুরি করা, কপি করা। হাউ ক্যান উই অ্যাভয়েড প্লাজারিজম? লেখকের কিভাবে একটা লেখকের নাম মেনশন করতে হবে এবং নিজের বিভিন্ন অনেকগুলো অথবা অন্যজনের লেখা থেকে নিজের ক্রিয়েটিভিটি নিয়ে অন্য লেখা বানাতে হবে। ওকে, আজকের মতো এখান থেকেই শেষ। অর্থাৎ পড়ার আলোচ্য বিষয় এখান থেকে শেষ করতে হবে। আমরা একদিনে খুব বেশি নিলে আমরা কিন্তু রাখতে পারবো না। কেমন? আমরা যতটুকু রাখতে পারবো ততটুকুই রাখবো। এক গাদা পড়া আপনাদেরকে দিয়ে দিলাম, পরে সব কিছু গোলমাল করে ফেললেন, মনে রাখতে পারলেন না, তাহলে কিন্তু মুশকিল। একদিনে বেশি খাইলে বমি হওয়ার সম্ভাবনা থাকে, একদিনে বেশি দৌড়াইলে হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা ধারাবাহিকভাবে যাব, নিয়মিত পড়াশোনার মধ্যে যাব। তবে যেটুকু করব সেটুকু আমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা এগুলো হোমওয়ার্ক করব। তো আপনাদের চ্যাপ্টার 1 রাইটিং স্কিল চ্যাপ্টার 1-এ যতগুলো প্রশ্ন আছে ব্রিফ অ্যান্ড শর্ট, সবগুলো আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, আপনারা এগুলো করে ফেলবেন। ভাইয়া পিডিএফ আমি এখন দিতে পারছি না, পিডিএফ আমি এই মুহূর্তে দিতে পারছি না, আমি কাজ করছি। আমি এই পিডিএফ আগামীকালকে আপনাদের হাতে দিয়ে দেবো সম্পূর্ণটা। আমি ব্রিফ ব্রিফ পুরোপুরি কাজ করা শেষ, শর্টের কাজ 80-90% মতো হয়ে গেছে, একটু বাকি আছে। এবং পার্ট সি রাইটিং যে অংশটা, এটা নিয়েও আমার কাজ মোটামুটি শেষ। তবে আমি একটু ঘষা মাজা করছি, আমি বিষয়গুলো দেখছি কোনো ভুল টুল থেকে গেল কিনা, টাইপিং মিস্টেক থেকে গেল কিনা, আমি কাজ করছি। তো আজকে সারা রাতে যদি কাজ করি, আগামীকালকে হয়তো আমি দিয়ে যেতে পারবো। আমাকে এই সময়টা দেন, আপনাদের ভালোর জন্যই। সাজেশনটা রেডি করতে হবে। হোমওয়ার্ক চ্যাপ্টার 1 অঞ্চল থেকে চ্যাপ্টার 1 এ কি লিখবো? এই ব্রিফগুলা আমাদের হুমায়রা বৃষ্টি আপু আছে? জি ভাই আছি। চ্যাপ্টার 1-এ যে প্রশ্নগুলো আছে হোমওয়ার্ক হিসেবে একটু কষ্ট করে লিখে দিয়েন সবাই রে, যতগুলো আছে সবগুলো, যেগুলো পড়াই দিলাম এই প্রশ্নগুলো লিখে দিবেন হোমওয়ার্ক হিসেবে। মেইল গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে একটু কষ্ট করে আজকে শুধু দিয়ে দেন, পরে তখন দেখা যাবে। একটু দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা মেইন গ্রুপে পোস্ট করবেন। এখন যতটুকু পড়াইলাম
সবাই ক্লিয়ার বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। জি ভাইয়া। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলোচনা বোধগম্য হচ্ছে, আলোচনা শান্তি মতো বোঝা যাচ্ছে। ওকে, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেন। মনের মধ্যে প্রশ্ন রেখে চুপচাপ থাকবেন না, কথা বলবেন, সমাধান বের হয়ে আসবে। আমি সব কিছু নাও জানতে পারি, আমি সব জানতাম মহাবিশু না, ঠিক আছে? আমি যদি কোনো কিছু নাও জেনে থাকি, আমি জেনে আপনাকে জানানোর চেষ্টা করব, ঠিক আছে? প্রশ্ন করবেন। হ্যাঁ, কোন এক ভাইয়া প্রশ্ন করতে আছে। হুম হুম, বলেন বলেন। আপনি পেজে মেসেজ দেন অথবা আমার ইনবক্সে মেসেজ করেন, আমি দেখতেছি বিষয়টা আরো একবার। ভাইয়া আমাদের যে কাজ আলোচনা করব। এই আরেকটা বিষয় জানাই রাখি, যারা জয়েন করেছেন অনেকেই পেমেন্ট করেন নাই, ঠিক আছে? আজকের ক্লাসটা ফ্রি ছিল, আগামী দিন থেকে হয়তো ফ্রি নাও থাকতে পারে, ফ্রি নাও থাকতে পারে। তো নামমাত্র একটা ফি, এই যে কতজন যুক্ত হয়েছে, এটা আসলে কিছুই না বলতে গেলে। এতগুলো ক্লাস পাবেন, সব কিছু চিন্তা করলে এটা ছোট, জাস্ট একটা ইনভেস্টমেন্ট, খুবই ছোট। জাস্ট এই ইনভেস্টটা করতে আশা করছি আপনাদের খুব বেশি একটা সমস্যা হবে না। আমরা যথেষ্ট কম রেখেছি, এর আগে ফি আরও বেশি ছিল। আমরা এবার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের বিশেষ একটা সুবিধা দিচ্ছি। আমরা চাচ্ছি যে সবাই পড়ুক, সবাই পড়ুক, অন্তত শেষ সময়ে হলেও তারা ভালো কিছু করুক, ঠিক আছে? এই চিন্তা থেকে এটা নামমাত্র একটা এন্ট্রি ফি বলতে পারেন। তো এটা দিয়ে এটা পে করে সবাই জয়েন হয়ে যান, কেননা আগামী দিন থেকে হয়তো ক্লাসগুলো ফ্রি থাকবে না। এই ছোট্ট একটা পেমেন্ট করে যদি রেগুলার ক্লাসের মধ্যে থাকা যায়, সুন্দর একটা গাইডলাইন পাওয়া যায়, সাজেশন পাওয়া যায়, পড়াশোনার মধ্যে থাকা যায়, তো কেন না? খুব বড় তো না অ্যামাউন্টটা, খুবই ছোট করার চেষ্টা করছি। হয়তো বা এত কম অ্যামাউন্টে আর কেউ পড়াচ্ছেই না, জানি না, আমি হয়তো বা পড়াচ্ছে না। তো আশা করছি উপকৃত হবেন। আমাদের ডেডিকেশন, আমাদের চেষ্টা, কোনো কিছুর কমতি থাকবে না। আমরা আমাদের দিক থেকে যে কাজটা করি, যে জন্য সবাই আমাদেরকে এত বেশি বিশ্বাস করে, এত বেশি ভালোবাসে, এত বেশি সম্মান করে, সেটা হলো যে আমরা আমাদের কাজের জায়গায়, আমরা আমাদের সেবার জায়গায় এতটুকু ছাড় দিই না, আমরা সর্বোচ্চটুকু করার চেষ্টা করি। তো আমরা করে যাব। আশা করছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে কোনোভাবেই ঠকে যাবেন না। যারা যুক্ত হয়েছেন, যদি এর আগে অন্য কোথাও যুক্ত থেকে থাকেন, আমি আশা করছি আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন এবং বুঝতে পারবেন। আমার বিশ্বাস আপনার ভালো লাগবে। এই জায়গায় আমরা চেষ্টা করে যাব আপনাকে ভালো লাগানোর, ইনশাল্লাহ। তো ভালো কিছু হবে, উপকৃত হবেন। সময় কম, সময় কম, পড়া বেশি, সময় কম, পড়া বেশি। তো একটা দিন মিস মানে অনেক কিছু পিছিয়ে পড়া, কোনোভাবে একদিনও পিছানো যাবে না, কোনো ক্লাস মিস করা যাবে না, একদিনও এমন কাটানো যাবে না যে আজকে পড়তে বসি নাই। এই কয়েকদিন বন্ধু বান্ধব, আড্ডা, এই বিয়ে বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি বাদ দিয়ে দেন বন্ধু। দ্বিতীয় কথা, অনেকে আপনারা টিউশন করান, টিউশন করান ভালো কথা, টিউশন করান ভালো কথা, একটা দুইটা হলে ঠিক আছে, নিজের পকেট খরচ চালানোর জন্য হতেই পারে। বাট আপনি টাকার নেশায় পড়ে যায় যদি 8-10টা টিউশন করান, তাহলে মানুষের বাচ্চাকে পড়াইতে পড়াইতে নিজের পড়া একদম চাঙ্গে, আপনি ভাসবেন গাঙ্গে, এই অবস্থা হবে। অতএব বাদ দিয়ে দেন, না হয় 1 মাসের জন্য ছুটি দিয়ে দেন, 1 মাসের জন্য ছুটি দেন, যে আঙ্কেল বা আন্টি আমার হচ্ছে পরীক্ষা, এই 1 মাস পরীক্ষা দিয়ে তারপরে আমি পুরো দমে শুরু করব। এই 1 মাসের যে ক্যাপ হবে আমি ওটাও পোষাই দিব। কথা বলেন, সরাসরি কথা বলে সমস্যার সমাধান হয়। এই কাজটা করতে পারেন, ঠিক আছে? নিজের দিকে ফোকাস দেন, নিজের কথা চিন্তা করেন। ভাইয়া যারা সাংসারিক হ্যাঁ, তারা কি করবে? যারা যারা সাংসারিক তারা বেশি বেশি করে সংসার করেন। সংসারের কাজগুলো সকালে উঠে নামাজ পড়ে বেশি করে কাজ করে হচ্ছে যে কিছু কাজ হাজবেন্ডের দিয়ে করাবেন। বলবেন যে আমার পরীক্ষা, আমি যদি ভালো কিছু করি, আমার যদি পরীক্ষার রেজাল্ট ভালো হয়, দিন শেষে তো তুমি উপকৃত হবা। আমি তোমাকে রোমান্টিক রোমান্টিক কবিতা শোনাইতে পারবো, আমি তোমাকে রোমান্টিক রোমান্টিক কবিতা শোনাইতে পারবো, আমি অনেক রোমান্টিক হয়ে যাব, আমি অনেক সোশিয়াল হয়ে যাব, আমি তোমার সন্তানের মা হিসেবে তোমার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে পারবো। তাহলে আমাকে তুমি দয়া করে একটু সুযোগ দাও, আমার কাজে তুমি একটু হাত লাগাও, সকালে ভাতগুলো তুমি একটু রান্না করে দাও, আমি একটু পড়ি। এভাবে করে বলবেন, সে না বলতে পারবে না আপু, বুঝছেন? ভাইয়া ভাই আপনি তারা কি করবো? আমাদের তো চাকরি 8 ঘন্টা 10 ঘন্টা করতে হবে।
ভাই ইচ্ছা থাকলেই উপায় হয়, সুযোগ বের করেন, সময় বের করে নেন, উপায় একটা হবেই। যদি আপনি চান তাহলেই, না চাইলে নেই। মানে আপনি যে পিডিএফ দিতে চাইলেন সেখানে হচ্ছে আমাদের যে প্রত্যেকটা টপিক থাকবে হ্যাঁ। ওটার কি একদম ডিটেলস সবই দিবেন নাকি আমাদের একদম পরীক্ষার প্রিপারেশনের জন্য পরীক্ষা। যে শর্ট করে সেই অনুযায়ী দিবেন? পরীক্ষা খুব বেশি শর্ট না, আমি একটু ব্রড করে দিব, ব্রডের মধ্যে শর্ট সাজেশনও থাকবে, তবে খুব সব ডিটেল এগুলো পিডিএফ আপনাদেরকে আমি দিতে পারছি না, দুঃখিত। এই পিডিএফ গুলো অন্যরা পেয়েছে, আগের বেঁচে যারা ছিল তারা তাহলে পেয়েছে। আমাদের মানে এক্সামের জন্য শর্ট অনুযায়ী আপনাদের ওটাই দিবেন। মেইন টার্গেট এখন পরীক্ষা, আমি শুরুতেই বলেছি, আপনাদের আর অন্য কিছু না, আপনাদেরকে নিয়ে হ্যাঁ, মেইন হ্যাঁ, টার্গেট এটা তো পরীক্ষা। জানি, মানে আমি তাও ক্লিয়ার হল। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা। ভাই পেজ গ্রুপে নাই, একটু যদি অ্যাড দিতেন। আমি পেজে নক দিয়েছি। যারা পেমেন্ট করেছেন পেজে নক দেন, প্রয়োজনে আরও একবার এখন নক দেন। আমরা এখন সবাই কি হলো ক্লাসগুলো শেষ করে এখন সবাই রিপ্লে দেবো, দেখবো, এই সেই সব কিছু কাজ কি পেমেন্ট না করে এমনি এমনি রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, আমরা চেক করবো, দেখবো। অনেকে আছে, অনেকজন করে কি পেমেন্ট করে না, রিকোয়েস্ট দেয়, আবার প্রশ্ন দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে। ভাই না বলতেছি, আমি বলতেছি এরকম অনেকেই করে, দেখি হাসি পায়, কিন্তু তারা তো ঢুকতে পারবে না, সিস্টেম আছে না, আমরা তো মানে তথ্য রাখি। আমরা তো পেজ বেচে হ্যাঁ, যারা পেডের না তাদের বললাম, যারা পেমেন্ট করেছেন তারা পেজে নক দেন, মানে জয়েন করে নাই, যারা এখনো জয়েন হতে পারেন নাই তারা, আর যারা জয়েন হতে চান তারা জয়েন হয়ে যায়। তো ঠিক আছে, মেলা রাত হয়েছে। তাহলে চলবে কি? কি আরেকবার আননোন মি আবার নিয়মিত মানে আমরা যদি পড়া নিয়মিত কমপ্লিট করি যেগুলো পড়া দিবেন তাহলে কি আমাদের চলবে? ভাই নিয়মিত পড়া কমপ্লিট করলে আপনার সিলেবাস কোন দিক দিয়ে কমপ্লিট হবে আপনি বুঝতে পারবেন না, আমরা কমপ্লিট করে দিব তো, আমাদের কাছে তো ম্যাপ আছে। আমরা কি এমনি কথা বলছি? আমরা তো আজকে হঠাৎ করে ক্লাস নেওয়া শুরু করে নেই ভাই, আমরা মেলা দিন থেকে ক্লাস নেই। আপনারা তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, কত কত বড় বড় ভাইয়া আপুদের ক্লাস নিচ্ছি, আপনাদের আগে ফোর্থ ইয়ারে ক্লাস নিয়ে আসলাম, কত কঠিন কঠিন সাবজেক্ট, আপনার তো ছোট বাচ্চা তাদের হিসেবে। তো আমাদের কাছে ম্যাপ আছে, আমরা সব কিছু দিব, আপনি শুধু পড়েন, আপনারা শুধু পড়েন, বাকি সব কিছু আমাদের দায়িত্ব, জি ভাই, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া হয়তো বুঝি না, প্রথমে যে বলেছিলাম ওইটা তো বোঝানো হয় না। কি বোঝানো হয় না? কি বোঝানো হয় না? ভাইয়া আমি কি যাইতে পারি? ভাইয়া